ইন্টিজার তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি। বিশেষ করে ইন্টিজার থেকে, যেহেতু এটা গ্রুপ এ বা ইউনিট এ এর মধ্যে পড়ছে, ম্যাপিং রিলেশনের সঙ্গে ইন্টিজার থাকছে, তো আমি দেখলাম প্রিভিয়াস দিনের কোশ্চেনগুলোতে ম্যাপিং রিলেশনে যতগুলো না কোশ্চেন থাকে তার মতোই ইন্টিজারের মধ্যে কোশ্চেন থাকে। ইন্টিজারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে যদি তোমরা বলো যে কোন কোশ্চেনগুলো সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় অল্টারনেট ইয়ারে আসে এরকম টাইপের কোশ্চেনের কথা যদি বলো, তাহলে প্রথম প্রথম কোশ্চেন হচ্ছে দিস ওয়ান, যেটা অল্টারনেট ইয়ারে আসে। এই কোশ্চেনটা আসার হাই চান্স আছে। এর এর প্রমাণটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা একটা হাই চান্স আছে। এই থিওরামটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে জিসিডির মান, জিসিডি অফ এবি, তাদের মানগুলো, জিসিডি অফ এবি এদের মানগুলোকে আমি এইউ প্লাস বিভি আকারে লিখতে পারবো, এইউ প্লাস বিভি আকারে লিখতে পারবো। তো প্রথম পার্টটাতে বলছে ডিটা হচ্ছে জিসিডি অফ টু নন জিরো ইন্টিজার এ অ্যান্ড বি, প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার ইউ অ্যান্ড ভি সাচ দ্যাট ডি সমান সমান এ ইউ প্লাস বিভি। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। 2022 সালে এই কোশ্চেন এসছে। সেকেন্ড পার্টটা না হয় আমি বলে দিচ্ছি, কিন্তু তোমরা যদি আমাকে বলো যে স্যার ফার্স্ট পার্টটাও একটু বলে দিন, তাহলে আমি বলে দেবো, অসুবিধা কিছু নেই। ফার্স্ট পার্ট যদি বলে দিতে বলো তাহলে সেটাও বলবো, কিন্তু ফার্স্ট পার্টটা কি বলার সত্যিই খুব প্রয়োজন আছে? যদি একজনও বলো হ্যাঁ স্যার বলে দিন, তাহলে বলে দেবো। আর যদি বলো না এটা তো স্ট্যান্ডার্ড রেজাল্ট, আর এই রেজাল্টটা তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার, বলেই দিচ্ছি পেজ নাম্বারটা, ভেরি 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 ইম্পর্টেন্ট সেই কারণেই। আর এই রেজাল্টটা ইউজ করে আমরা প্রচুর গল্প স্বল্প আলোচনা করি। থিওরামটা হচ্ছে ইন্টিজারের ডিভিশন অ্যালগোরিদম যেমন খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমন টাইপের রেজাল্ট হচ্ছে দিস ওয়ান। পেজ নাম্বার 112, আমার পেজের সঙ্গে মিলবে কিনা জানি না। থিওরাম নাম্বার 3.2.4, থিওরাম নাম্বার 3.2.4, এর প্রমাণের স্টাইলটা কি? প্রমাণের স্টাইল হচ্ছে এস বলে একটা সেট কনসিডার করতে হবে, সেটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই, যেখানে এক্স আর ওয়াইগুলো সব জেটের এলিমেন্ট, এক্স আর ওয়াইগুলো সব জেটের এলিমেন্ট। আমি প্রুভ করব, আর এ আর বিগুলো তো যা খুশি বলা আছে অবশ্য, কিন্তু ডিটা আমার যেহেতু গ্রেটেস্ট কমন ডিভাইজার যেহেতু নেগেটিভ হয় না, তাহলে এর সঙ্গে আরেকটা কন্ডিশন আমাকে ধরে নিতে হবে যে এ এক্স প্লাস বিওয়াই এর মানটা গ্রেটার জিরো। এখানে আমাকে প্রুভ করতে হবে দিস এস ইজ নন এমটি, প্রথমে প্রুভ করে দেবো এটা নন এমটি, তারপরে দেখাবো সাবসেট অফ ইন্টিজার ন্যাচারাল নাম্বার ইউনিয়ন জিরো, জিরো মানে ইনক্লুডিং জিরো পয়েন্টটা এখানে থাকতে পারে, জিরো পয়েন্টটা পজিটিভ ইন্টিজার, জিরো পয়েন্টটাও বলার দরকার নেই, কারণ গেটার জিরো লিখেছি যেহেতু, সেই জন্য জিরো পয়েন্ট বলার দরকার নেই। তার মানে শুধু ন্যাচারাল নাম্বারের সাবসেট, ব্যাস যেই ন্যাচারাল নাম্বারের সাবসেট করে নিলাম। এটা এটা দেখাবো আগে, প্রথমে সঙ্গে সঙ্গে বলে দেবো বাই ওয়েল অর্ডারিং প্রপার্টি। ওয়েল অর্ডারিং প্রপার্টি আবার কি বলছি? ওয়েল অর্ডারিং প্রপার্টি বলছে এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। তাহলে এরও লিস্ট এলিমেন্ট আছে, সেই লিস্ট এলিমেন্টটাকে আমি ডি বলে দিলাম। যখনই লিস্ট এলিমেন্টটাকে ডি বললে তাহলে নিশ্চয়ই এই ডি এর মানটা এই ধরনের এক্সপ্রেশন হবে, এই ধরনের এক্সপ্রেশন হবে মানে এ ইউ প্লাস বিভি টাইপের এক্সপ্রেশন হবে। ব্যাস এই পর্যন্ত শেষ, শুধু এইটুকুই তো চেয়েছে, আর তো কিছু নেই, ব্যাস এটা। কিন্তু এই থিওরামের যেটা থিওরাম নাম্বার 3.2.4 যেটা দেখতে পাচ্ছ, সেখানে যখন এই থিওরামটা বলা আছে সেখানে পরিষ্কার লেখা আছে যে ইউ আর ভি গুলো ইউনিক হবে, মানে দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার ইউ অ্যান্ড ভি, যার জন্য এটা হবে না। ইউনিক ইন্টিজার বলা নেই। হ্যালো, বলো।
বলো কি বলছো বলো। এখানে যখন এ আর বিটা প্রাইম টু ইচ আদার হয় তখন এ ইউ প্লাস বিবি ইকুয়াল টু ওয়ান হয়। তখন ওখানে ইউ আর বিটা যেটা আছে না ওটাকে ওই ইউনিক ইন্টিজার্স বলা হয়, যে ইউনিক ইন্টিজারের জন্য এইটা হবে এ ইউ প্লাস বিবি ইকুয়াল টু ওয়ান। কিন্তু জিসিডি যখন এ কমা বি ইকুয়াল টু সামথিং ডি হয় তখন এ তখন ইউ প্লাস ইউনিক হয় না। বিবিটা ইকুয়াল টু ডি হবে। তার জন্য কি ইউ আর বিটা কি ইউনিক হবে নাকি না ফর অল হবে? ফর অল না, ফর সামই, কিন্তু সেটা ইউনিক নয়। অর্থাৎ লাস্ট পার্টে যেটা বলেছে সেই লাস্ট পার্টটাতে আমার জাস্টিফিকেশন হবে দিস ইউ অ্যান্ড ভি মে নট বি ইউনিক। এটা ইউনিক নাও হতে পারে। তাহলে ইউনিক নাও হতে পারে, তার একটা কাউন্টার এক্সাম্পল দিলেই হয়ে যাবে। যেমন জিসিডি অফ দিস ওয়ান, যে কোনো তুমি একটা টার্ম নেও না কেন, সেই যে কোনো টার্ম নেও না কেন, তাহলে জিসিডি গুলো দেখবে ইউ আর ভি গুলো ইউনিক হয় না, সেটাই আমাকে প্রুভ করতে হবে যে আলাদা আলাদা মানের জন্য এই ঘটনাটি ঘটতে পারে। হুম। এমনকি তুমি যেটা বলছো জিসিডি অফ এ বি সমান সমান ওয়ান যদি হয়, অর্থাৎ প্রাইম টু ইচ আদার যদি হয়, তাহলে এ ইউ প্লাস বি ভি সমান সমান ওয়ান হচ্ছে, সেখানেও তো ইউ ভি ইউনিকের জন্য হবে এরকম তো কোনো কথা না। তো অনেকগুলো ভ্যালু থাকতে পারে, অনেকগুলো ভ্যালুর জন্য এটা ঘটছে। ঠিক এই জায়গাতেও আমরা বলতে পারি ইউ আর ভি মে নট বি ইউনিক, অর্থাৎ এটা ইউনিক ইন্টিজারের জন্য ঘটছে এমন কোনো কথা নয়। ইউনিক ইন্টিজারের জন্য ঘটছে এমন কোনো কথা নয়। বুঝতে পেরেছো কথাটা? যেমন ধরো এটা ফার্স্ট পার্টটা তো ডি যেই পেয়ে গেলে দিয়ে এরকম করে প্রুভ করে দেওয়া গেল, কিন্তু আরেকটা জিনিস এখানে আমাকে প্রুভ করতে হবে, যে এবার আমাকে প্রুভ করতে হবে যে ডি এর কথা বলছি সেই ডিটা এইভাবে লেখা গেল উই নাও প্রুভ দ্যাট, আমি এবার প্রমাণ করব যে এই ডি এর মানটা জিসিডি অফ এ বি। জিসিডি অফ এ বি প্রুভ করতে গেলে কি প্রুভ করতে হবে, ডিটা হচ্ছে কমন ডিভাইজার অ্যান্ড দেন ইট ইজ গ্রেটেস্ট কমন ডিভাইজার। তাহলে আগে প্রুভ করব কমন ডিভাইজার প্রুভ করতে গেলে টেকনিক কি, ডিটা এ কেও ডিভাইড করবে আর ডিটা বি কেও ডিভাইড করবে, এটা আগে প্রুভ করব। তারপরে প্রুভ করব যে এই ডিটাই সব থেকে বড় কমন ডিভাইজার, গ্রেটেস্ট কমন ডিভাইজার। অর্থাৎ ডি এর থেকে বড় যদি কোনো কমন ডিভাইজার যদি আরও থাকে, ধরে নাও আর একটা কমন ডিভাইজার যেটা ডি এর থেকেও বড়, সাপোজ যেই ডি এর থেকে বড় আর কমন ডিভাইজার হয়ে যাবে, দেখা যাবে যে কন্ট্রাডিকশন, একটা কন্ট্রাডিকশন অ্যারেজ করবে, বা এর কমন ডিভাইজার যাই নাও না কেন সেটা আলটিমেটলি ফাইনালি জিরো হয়ে যাবে। তাহলে এই পার্টটা দেখাতে হবে। এটার প্রমাণ আমরা ক্লাসে বলেও দিয়েছিলাম। যদি তোমরা বলো যে না স্যার বুঝতে পারছি না, তাহলে দেখবে প্রথম দিকের 3টে বা 4 নম্বর লেকচারে এই থিওরেমের প্রমাণটা আছে। এটা কিন্তু 2022-এ এসছে, সো আসতে পারে। এবার চলে আসো, আমি সেকেন্ড পার্টটার কথা বলছি। সেই সেকেন্ড পার্টটা সচরাচর লেখা থাকে না বইতে, তো আমি সেকেন্ড পার্টটাতে কি লিখব, যে দিস দিস না লিখে বললাম সাচ ইউ অ্যান্ড ভি মে নট বি ইউনিক। মানে এটা ইউনিক হয় না, এটা অ্যাকচুয়ালি অনেকগুলো নাম্বারের জন্য ঘটতে পারে। তাহলে আমি বললাম ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। লেট এ সমান সমান যে কোনো একটা এক্সাম্পল নিতে পারো, এ এর মান 15 আর বি এর মান ধরো আমি 24 নিলাম। এ এর মান 15, বি এর মান 24। তাহলে তাই যদি হয়, তাহলে দেন ডি সমান সমান জিসিডি অফ 15, অ্যান্ড 15, 24 মানে হচ্ছে এর জিসিডিটা কত আসবে, 3 আসবে। তাহলে জিসিডিটা হচ্ছে 3, 15, দিস ওয়ান, তাহলে জিসিডিটা আমার 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেই জিসিডিটা 3 হলো, তাহলে এবার বলতে পারি তাহলে দেয়ারফর 15 সাম ইউ প্লাস 24 ভি সমান সমান 3 হবে, যেখানে ইউ ভি গুলো যে কোনো দুটো নাম্বার। তাহলে হোয়ার যদি আমাকে বলো যে স্যার ইউ কত আর ভি কত, তাহলে সেটাও আমি তোমাদেরকে এবার বলে দিতে পারি। ইউ আর ভি কত নিলে এই রেজাল্টটা ঘটবে, সেটার আবার একটা ভালো টেকনিক আছে।
যে ডিভাইজারের কনসেপ্টগুলো ইউজ করে করে ইউ আর ভি এর মানগুলো আমরা এখানে বের করতাম। তো আমার প্রশ্ন হচ্ছে ইউ এর মান যদি -3 নেই তাহলে 3×45, 3×45 আর 48, তার মানে যদি আমি 2 নেই ভি এর মান তাহলে এই টার্মটা আসছে, দেখো একটু চেক করে দেখো, 45 মাইনাস প্লাস 48, 45 আর 48 হচ্ছে দিস ওয়ান। তাহলে ইউ এর মানগুলো আমি পেয়ে গেলাম -3 আর ভি এর মানটাও পেয়ে গেলাম -3। এবার একটা মজার বিষয় হচ্ছে 15 ইউ কে আমি লিখতে পারতাম 3 মাইনাস 24 ভি, তার মানে ইউকে আমি কি লিখতে পারি 3 মাইনাস 24 ভি বাই কত 15। তার মানে যেহেতু এটা 15 দিয়ে হচ্ছে তাহলে এই 15টা ইউকে ডিভাইড করছে, এটা বলা যেতে পারে ইউকে না 15টা, তার মানে হ্যাঁ 15টা তাহলে ইউকে ডিভাইড করছে। তুই বলছিস স্যার কি করে, কারণ এই ইউ সমান এটা যদি হয় তাহলে এই টোটাল টার্মটা 15 দিয়ে ভাগ করছে, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 3 মাইনাস 24 ভি তাদের মান ইউ ইন্টু 15 ইন্টু ইউ, তার মানে আমি বলতে পারি যে 15 একটা ইন্টিজার পাওয়া গেল, তাহলে 15 অবশ্যই 3 মাইনাস 24 ভিকে ডিভাইড করছে। 15 3 মাইনাস 24 ইউকে ভিকে ডিভাইড করলে আমরা ভি এর মান কি পাবো জানো তো, 3 মাইনাস 24 ভি সমান সমান 15 কে, তাহলে এরকমও পেতে পারি, তাহলে ভি এর মানটা পেয়ে যেতে পারি। অ্যাকচুয়ালি এখানে ইউ ভির যে আরও অনেকগুলো মান পাওয়া যেতে পারে, তো সেই জায়গাটাই আমি এক্সপ্রেস করার চেষ্টা করছি। এটা আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, দেখো যে যখনই এমন পেয়ে গেলে ওয়ার ইউ সমান সমান দিস ওয়ান ভি সমান দিস ওয়ান এটা ঘটছে, we can also express, আমি ইভেন এগুলোকে আরো সুন্দর করে এক্সপ্রেস করতে পারি অ্যাজ, কিভাবে এক্সপ্রেস করতে পারি না, ডি সমান সমান 15 ইন্টু ইউ এর জায়গায় তুমি নাও -3 প্লাস 24K, হলো -3 প্লাস 24K, আর 24 এর জায়গায় লিখতে পারো 2 প্লাস 2 মাইনাস 15K, 2 মাইনাস 15K, তুমি এইভাবেই এক্সপ্রেস করতে পারো। এটার মানে কি, এটার মানে ইউ এর মান আর ভি এর মান একাধিক হতে পারে। তোমরা বলছো স্যার এটা কি করে হলো, সেটা খেয়াল করো। আমি যদি এই টার্মের সঙ্গে এই টার্ম মাল্টিপ্লাই করি, এই দুটোকে মাল্টিপ্লাই করে 15 মাইনাস দিস ওয়ান তাহলে 45, আর এখানে 24 ইন্টু 15K এখানে একটা আসলো, আর এটা থেকে কি পাচ্ছ 48 মাইনাস 24 ইন্টু 15K, এই টার্ম আর এই টার্ম কেটে গেল, আর এখান থেকে এটা মাইনাস করলে 3 আসলো, এখান থেকে 3 আসলো। এটার মানে কি যে ইউ আর ভি, সেই ইউ ভি গুলো এরকম টাইপের হতে পারে, অর্থাৎ দিস ক্যান রিটার্ন অ্যাজ 15 ইন্টু ইউ প্লাস 24 ইন্টু ভি, যেখানে ইউ এর মান হচ্ছে -3 প্লাস 24K, কে বিলংস টু জেড, আর ভি এর মান হচ্ছে 2 মাইনাস 15K, যেখানে কে বিলংস টু জেড। দে আর বা হুইচ আর নট ইউনিক, তাহলে এরা কিন্তু ইউনিক নয়। তাহলে ইউ আর ভি কি ইউনিক হতে পারে, তার উত্তর হচ্ছে যে না, ইউ ভি ইউনিক হতে পারে না। তুমি এইভাবে একটা এক্সাম্পল নিতে পারো, এটাই নিতে হবে এরকম কোনো কথা নেই, তুমি যে যা খুশি এক্সাম্পল নাও, ঘুরে ঘাড়ে দুটো মান বের করতে পারলেই হয়ে গেল, ইউ আর ভি এর মান দুটো বের করতে পারলেই হবে, আর কিচ্ছু লাগবে না। সো ভালো একটা থিওরাম, এই থিওরাম কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। এই লেজুর পার্টটা হয়তো তোমরা পরীক্ষার সময় আটকে যেতে, তো যাই হোক আমি বলে দিলাম। কারো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো। আছে কোনো কোয়েরি আছে কারো, এনি ডাউট নেই তো? এবার চলে আসি আমাদের নেক্সট যে রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, যেন পরীক্ষার সময় প্রতি মুহূর্তে আসার হাই চান্স আছে, এবারও তোমাদের যেন এটা আসবে। চাইনিজ রিমাইন্ডার থিওরাম, তার অ্যাপ্লিকেশন ভেরি 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 ইম্পর্টেন্ট। চাইনিজ রিমাইন্ডার থিওরাম, তার অ্যাপ্লিকেশন হচ্ছে দিস ওয়ান, সলভ
সিস্টেম অফ লিনিয়ার কংগ্রুয়েন্স বাই চাইনিজ রিমাইন্ডার থিওরাম। সিস্টেম অফ লিনিয়ার কংগ্রুয়েন্সের গল্পটা কি ছিল, যে এক্স কংগ্রুয়েন্স 1 মডিউলো 17, এটার মানে হচ্ছে এক্স মাইনাস 1 17 দিয়ে ভাগ যাচ্ছে। সো এক্স মাইনাস 1 ইজ ডিভিজিবল বাই 17, সেটাই এখানে বলা হচ্ছে। তুই বলছিস এখান থেকে আর কি বলা যেতে পারে, এটা বলা যেতে পারে এক্স মাইনাস ওয়ান সেটা 17 ইন্টু কে হবে, এক্স মাইনাস 1 17 ইন্টু কে হবে, অর্থাৎ এক্স এর মানটা আমি 1 প্লাস 17 কে লিখতে পারি। যদি এক্স 1 প্লাস 17 কে হয় তাহলে সেক্ষেত্রে বলবো এক্স মাইনাস 1 17 দিয়ে ডিভিজিবল হবে। 17 দিয়ে ডিভিজিবল হলে এই এক্স আর 1 এদেরকে বলা হবে এরা আসলে সেম জিনিস। ইভেন আমরা যদি ইকুইভ্যালেন্স নোটেশনটা যেটা দেখতে পাচ্ছ কংগ্রুয়েন্সের, এই নোটেশনটাকে যদি রো দিয়ে ডিনোট করতাম বা ওই নোটেশনটাই যদি রাখতাম তাহলে বলতে পারতাম এরা ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন কথাটির মানে কি? ইকুইভ্যালেন্স রিলেশন কথাটির মানে হচ্ছে যে এরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। যেই ইকুইভ্যালেন্স রিলেশন তুমি পেয়ে যাবে তাহলে নিশ্চয়ই ক্লাস ডিফাইন করতে পারবে, রো ইকুইভ্যালেন্ট ক্লাস। তাহলে ক্লাসের ডেফিনেশনে কি হবে, সেই সমস্ত এক্সগুলোর কথা বলা হচ্ছে যারা এই এ এর সঙ্গে রিলেটেড, যারা এ এর সঙ্গে রিলেটেড তাদেরকে বলা হচ্ছে। তাহলে এদের যে রো ইকুইভ্যালেন্ট ক্লাস যেগুলো আসবে সেই রো ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো আমরা পাবো। আমরা ছোটবেলা মনে আছে তোমাদেরকে বলেছিলাম যে এক্স যদি ওয়াই এর সঙ্গে রিলেটেড হয় তাহলে তাদের ক্লাসগুলো সমান হয়, রো ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো সমান হয়। খুব ন্যাচারাল, এটা ইফ অ্যান্ড অনলি একটা থিওরেম ছিল। এটা যেহেতু রো ইকুইভ্যালেন্ট ক্লাস তাহলে আমরা এখানে বলতে পারি যে এমন যদি পেয়ে যাই তাহলে এক্স এর ক্লাস আর 1 এর ক্লাস এই দুটো সমান হবে। কিন্তু রো ইকুইভ্যালেন্ট ক্লাসের নোটেশন আমরা কখনো কখনো এমনও দেই, এই নোটেশনটাও দেওয়া যেতে পারে। যেমন আগের বার পরীক্ষার সময় বক্স দিয়ে রো ইকুইভ্যালেন্ট ক্লাসের নোটেশন ছিল, তাহলে বক্স দিয়েও দিতে পারো। তাহলে সেই যুক্তিতে বলতে পারি যে এক্স যদি কংগ্রুয়েন্স 1 হয় তাহলে এক্স এর ক্লাস আর 1 এর ক্লাস একই হবে। বা আমি বলতে পারি এ যদি কংগ্রুয়েন্স বি হয় সাম মডিউলো এম এর আন্ডারে, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো এ এর ক্লাস আর বি এর ক্লাস সমান হবে, এই দুটো ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে এদের রো ইকুইভ্যালেন্ট ক্লাসের গল্পগুলো কি হবে না হবে সেগুলো বলা হয়ে গেছে, সব ধরে নিচ্ছি যে সবই পড়েছো, তারপরে তুমি এই ক্লাসগুলো করছো। স্বাভাবিকভাবে যদি না পড়ে থাকো তাহলে তো কারো সাধ্য নেই যে তোমাদেরকে এইগুলো বুঝিয়ে দেবে। এ অদ্ভুত রকম একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা যত পড়বে তত বেটার লাগবে। আমি এই টাইপের অঙ্ক আসবে, যারা মুখস্থ করে পড়তে চাইছো তাদের জন্য শুধু এগুলো সলভ করে দিচ্ছি। তো চাইনিজ রিমাইন্ডার থিওরামের অঙ্কটার সলিউশন কি হবে, আমরা এবার সলিউশনের দিকে যাই। সিস্টেম অফ লিনিয়ার কংগ্রুয়েন্স কেন বলা হচ্ছে? এই এক একটা কংগ্রুয়েন্সকে বলা হয় লিনিয়ার। লিনিয়ার কোন সেন্সে? এক্স এর ডিগ্রি যেহেতু 1 সেই জন্য লিনিয়ার। এক্স এর ডিগ্রি 2 হতো তাহলে লিনিয়ার বলতে পারতাম না, তখন কংগ্রুয়েন্সি বলতাম শুধু। কিন্তু আমাদের সিলেবাসে শুধু লিনিয়ার আছে, তার মানে 2 এক্স এর ডিগ্রি 2 3 হতে পারে না। সিস্টেম অফ লিনিয়ার কংগ্রুয়েন্স কেন? এটা একটা কংগ্রুয়েন্স, এটা আরেকটা কংগ্রুয়েন্স, এটা আরেকটা কংগ্রুয়েন্স। তাহলে যেহেতু দুটো কংগ্রুয়েন্স আছে সেই কারণে এটাকে, তিনটে আছে যেহেতু সেই কারণে এদেরকে বলা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার কংগ্রুয়েন্স। এই সিস্টেম অফ লিনিয়ার কংগ্রুয়েন্সের সলিউশন কি করে করা যায় তার একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় যে কোনো মুহূর্তে এটা আসতে পারে, যে কোনো মুহূর্তেই এগুলো আসতে পারে। এখানে যে যে নাম্বারগুলো দেওয়া আছে, একটা হচ্ছে 17, আরেকটা হচ্ছে 7, আরেকটা হচ্ছে 5, এই নাম্বারগুলো হচ্ছে মডিউলো। এদেরকে মিউচুয়ালি প্রাইম টু ইচ আদার হতে হবে। তো 17 আর 7 তো প্রাইম টু ইচ আদার হবেই, 7 আর 5ও প্রাইম টু ইচ আদার হবে। তাহলে এরা কিন্তু আর পেয়ার ওয়াইজ, পেয়ার ওয়াইজ কথাটির মানে কি? জোড়া জোড়া ভাবে। পেয়ার ওয়াইজ, পেয়ার ওয়াইজ prime to each other, pairwise prime to each other, this one 17 তারপরে 7 5 এরা সবাই pairwise prime to each other। ওকে, এটা প্রথমেই চেক করে নেবে, যদি না হয় তাহলে অঙ্কটা আবার একটু অন্য স্টাইলে হবে।
আরেকটা জিনিস আমি ধরে নিচ্ছি, এই নাম্বারগুলোর প্রোডাক্টটাকে 17 ইন্টু 7 ইন্টু 5, এই প্রোডাক্টটা আমাকে এনি হাউ বের করতে হবে। 17 মানে লেখার স্টাইলটা সেম রাখবে, ঠিক আছে। 17 ইন্টু 7 ইন্টু 5, তার মানে এখানে 17 ইন্টু 5 কত আসছে? 5 আর 6 7 8, তারপরে 7 দিয়ে গুণ, So 595. 56 আর 3। ওকে, তাহলে এম এর মান হচ্ছে 595, এম এর মান হলো 595। আমি এবার লিনিয়ার কংগ্রুয়েন্সের সলিউশন বের করতে চাইছি। সেই সলিউশন বের করার জন্য এক এক করে শুরু করবে। সিন্স জিসিডি অফ, তার আগে নাম্বারগুলো তুমি লিখতে পারো। যে প্রথমে আমি বললাম না হয় M1 মানে কি? এম বাই প্রথম টার্মটার ভাগ, মানে যেটা কংগ্রুয়েন্স বের করতে চাইছো সেই টার্মটার ভাগ। কেউ যদি বলে যে স্যার এত কিছু না করে আমি কি 17/m কেন হবে? m/17। আচ্ছা, x = 1, এটা কি ডাইরেক্ট আমি ভ্যালুটা বের করতে পারবো? আমি হ্যাঁ, যেমন যদি x এর মানটা আমি যদি এখানে 17 দিয়ে ভাগ করবে, তাহলে x এর মান কত নিতে হবে? 1 নিলেই হয়ে যাবে, 1 নিলেই সলিউশন। তাহলে x এর মান 1, সেটা সলিউশন। সেটা থেকেও তুমি বলতে পারো ডাইরেক্ট যে x = 1 তার একটা সলিউশন। যদি বেশি জটিল করে না ভাবো, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। তাহলে m এর মান কত হবে? এখানে 17 দিয়ে ভাগ করলে এটা ভাগ 17 মানে 35, এটা ভাগ 17 মানে 35। তারপর তুমি বলবে m2 কত? m2 এর মান হচ্ছে m/7, তাদের মান কত হবে? তাহলে 85। আর m3 কত? m3 হচ্ছে m/5, এদের মান কত হবে? m/5। আচ্ছা, m/7, m/5 মানে 7 7 49 আর 119, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি কি পেতে পারি? যেই অ্যামাউন্টটি পেয়ে গেলাম, এবার বলবো সিন্স জিসিডি অফ m1, 7, সেটা সমান সমান জিসিডি অফ m1 মানে কত? 35, আর ওখানে 7, তাদের মান যেহেতু 1, 35, 7, এদের মান যেহেতু 1, ওহো এটা 17 হবে না, 17 সরি। তাহলে এদের মানটা যেহেতু 1, তাহলে সঙ্গে সঙ্গে বলা যেতে পারে, তাহলে দেয়ারফর দ্য লিনিয়ার কংগ্রুয়েন্স, therefore the linear congruence linear congruence টা কত আসছে? এক হচ্ছে 35x congruence 1 মডিউলো 17, এটা হচ্ছে লিনিয়ার কংগ্রুয়েন্স, হ্যাজ এ ইউনিক সলিউশন। তুমি বলছো স্যার কেন ইউনিক, কি করে বলা হলো? তার উত্তর হচ্ছে যেহেতু এরা প্রাইম টু ইচ আদার, আমরা একটা রেজাল্টই পেয়েছিলাম কংগ্রুয়েন্সের ক্ষেত্রে যে ax কংগ্রুয়েন্স b মডিউলো m, এদের সলিউশন আছে কিনা বুঝবো কি করে? নিয়ম বলছে জিসিডি অফ, যদি a আর m এদের মান যদি 1 হয়, তাহলে বলবো ইট হ্যাজ ইউনিক সলিউশন। একটাই সলিউশন থাকবে, দুটো সলিউশন থাকতে পারে না।
কিন্তু বাই চান্স যদি এটার মান ডি হয়ে যায় আর ডি যদি বি কে ডিভাইড না করে তাহলে বলবো ইট হ্যাজ নো সলিউশন, কোনো সলিউশন থাকবে না যদি ডিভাইড না করে। কিন্তু ডি যদি বি কে ডিভাইড করে দেয় তাহলে বলবো ইট হ্যাজ ডি নাম্বার অফ ইনকংগ্রুয়েন্ট সলিউশন, অর্থাৎ ডি নাম্বার অফ ডিস্টিংক্ট সলিউশন। কতগুলো সলিউশন থাকবে? জিসিডিটা যত আসবে ততগুলো সলিউশন থাকবে। যেহেতু আমি এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি প্রত্যেকটার জিসিডি 1, তাহলে এর ইউনিক সলিউশন থাকবে, তাহলে হ্যাজ এ ইউনিক সলিউশন। এবার এই সলিউশনটা বের করতে হবে। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে এই অঙ্কটাতে খুব সহজ হয়ে গেল। কেন? কারণ এক্স এর মান 1 বসালেই তো 35 থেকে 1 বিয়োগ মানে 34, 34 তো 17 দিয়ে ভাগ করছে, তাহলে সঙ্গে সঙ্গে বলবে ইট হ্যাজ এ সলিউশন এক্স সমান সমান এক্স কংগ্রুয়েন্স 1 মডিউলো 17। তাহলে বোঝা গেল যে এক্স কংগ্রুয়েন্স 1 এর সলিউশন আমরা এটা পেয়ে গেলাম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারলে? 35 is congruent 1 modulo 17 কেন হলো বুঝতে পারি 35 মানে ওই জায়গাটা কেন হলো ওটা কেন লিখলাম ও এটা যদি বলো যে এটা কি করে লিখলাম তাহলে তো আবার সিস্টেম অফ ইকুয়েশনটা ছেড়ে দাও, তাহলে তো নর্মাল একটা ইকুয়েশনের সলিউশন কি করে বের করতে সেটা বলতে হবে। আচ্ছা ওটা বলছি, ধরো তুমি যেটা বলছো তার উত্তর দিচ্ছি। আমার তো এই টার্মটা আছে রে বাবা, জিসিডি অফ 35 17 সমান সমান 1, এটা আছে। এক্ষুনি আমি বলেছি এটা মানে হচ্ছে 35u প্লাস 17v সমান সমান 1 ও আচ্ছা বুঝে গেছি হলো। এবার ইউ এর মান একটা নিয়ে নাও, ইউ এর মান আমি যদি 1 নেই আর ভি এর মান যদি -2 নেই তাহলে এই রেজাল্টটা আসবে। আমি যে হ্যাঁ একদম ঠিক, আমি যে এই রেজাল্টটা আসবে, তারপরে তুমি সলিউশনটা পেয়ে গেলে। এবার এদেরকে আমি কি লিখতে পারি? 35u - 1 সমান সমান 17 ইন্টু -v, অর্থাৎ 35u - 1 17 দিয়ে ভাগ যাচ্ছে, 35u - 1 17 দিয়ে ভাগ গেলে তখনই তো আমি বলবো যে 35u - 1 বা এটা কংগ্রুয়েন্স দিস 1 মডিউলো কত? মডিউলো হচ্ছে 17। এবার আমরা আবার কি বলবো যে ইউ এর মান কত? আমি যে ইউ এর মান 1, তাহলে ইউ ইকুয়ালস টু 1 ইজ এ সলিউশন। তো ওখানে যদি ইউ না লিখে যদি তুমি এক্স লেখো তাহলে এক্স এর সলিউশনটা কত? 1। তো সেটাই তো লিখেছি রে বাবা, এক্স ইকুয়ালস টু 1। আমি কথা বুঝতে পারছো? ইয়েস ইয়েস অর নো? তাহলে নিয়মটা কি হলো? নিয়মটা বলছে যদি তুমি 35 আর এটা যদি পাও তাহলে এই 35টা তোমার কংগ্রুয়েন্সের আগে বসবে, 17টা মডিউলো হয়ে যাবে। 35টা কংগ্রুয়েন্সের আগে বসবে, 17টা মডিউলো হয়ে যাবে। অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে নিজের কন্ট্রোলে আসবে, দুম করে কন্ট্রোলে আসে না। কিন্তু অসম্ভব ভালো চ্যাপ্টার, অসম্ভব, মানে এর থেকে ভালো চ্যাপ্টার নেই। এটা পরবর্তীতে খুব কাজে লাগবে। এই চ্যাপ্টারটা সব থেকে বেশি পরবর্তীতে কাজে লাগে। তোমরা যেমন মেজর মাইনর সিস্টেমে এই টপিকসটা ভালো করে পড়ছো, আর আগের বার সেমিস্টার সিস্টেমে ছেলেপেলেগুলো এই টপিকসটাকে ভালো করে পড়েছিল। তার আগে এটা সিলেবাসেই ছিল না, মাস্টার ডিগ্রিতে কংগ্রুয়েন্সের গল্পগুলো পড়তো। তো কংগ্রুয়েন্সের গল্পগুলোকে সিরিয়াসলি যদি নিতে চাও তাহলে একটু রিপিটেডলি এই প্যাটার্নের প্রবলেম করতে হবে। আর তোমাদের ভাগ্য খুব ভালো থাকলে মানে এই কোশ্চেনটা তোমরা পাবেই এবার পরীক্ষার সময়। একদম এই কোশ্চেনটা, এই প্যাটার্নের কোশ্চেন, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া থাকবে 100%। আমি এই কোশ্চেনটাও একটা পাবে আর এই প্যাটার্নের একটা কোশ্চেন পাবে, না হলে ডিভাইজার অফ জিরো বা ডিভিশন অ্যালগোরিদমের অঙ্কটা আসবে, যে কোনো একটা প্রবলেম আসবে, ডিভাইজার অফ জিরোর অঙ্কটা আসবে। ওকে, তাহলে চলে আসো। আমরা এক্স এর মান 1 মডিউলো 17 এটা একটা পেলাম। আবার চলে আসো, যেহেতু বলবো সিন্স জিসিডি অফ এটা জিসিডি অফ এম মানে কত? 85 আর ডিভাইড করছো কি দিয়ে? 7 দিয়ে। তাহলে 7 সমান 1, যেহেতু এদের মানটা আবার 1, তাহলে দেয়ারফর দ্য লিনিয়ার কংগ্রুয়েন্স Therefore, the linear congruence 85x congruence 1 modulo 7 has a unique solution. এবার সমস্যা হচ্ছে কি,
সেই ইউনিক সলিউশনটা কি হবে? আচ্ছা এখানে কই লিখলাম, হ্যাজ এ ইউনিক সলিউশন, কথাটা কই লিখেছি, কোথায় লিখেছি? চার has a unique solution. Unique solution টা কত? x equals to 1 modulo 70. ওকে, আচ্ছা GCD of 35 85,7 equals to 1, তাহলে the linear congruence 85x congruence 1 modulo 7 has a unique solution. এরও তাহলে ইউনিক সলিউশন থাকবে। এবার বলো আমাকে, এদের যে ইউনিক সলিউশন থাকবে, লিনিয়ার কংগ্রুয়েন্স 85x সমান 1 মডুলো 7 হ্যাজ এ ইউনিক সলিউশন, সেই ইউনিক সলিউশনটা কত? তুই বলছিস স্যার বুঝবো কি করে? সলিউশনটা দুম করে বের করতে হবে। এটা বের করারও আবার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি করে করব তুই বলছো? আমার প্রশ্ন হচ্ছে ইউনিক সলিউশন যখন বলেছে, তাহলে হয় তার সলিউশনটা 1 হবে, নাহলে 2 হবে, নাহলে 3 হবে, নাহলে 4 হবে, নাহলে 5 হবে, নাহলে 6 হবে, নাহলে আর কিছু হবে না। এইগুলোর মধ্যেই হবে, এর বাইরে যেতে পারে না। কথা বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? তাহলে এবার কি করে তুমি করবে? আমি যে 1 2 3 4 বসিয়ে দেখো, দেখো কত আসছে। আচ্ছা 1ই যদি বসাতাম, তাহলে 84 81 মানে 85 মাইনাস 1, ওটা কি 7 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ না না? তাহলে 1ই সলিউশন হয়ে গেল, আর বাকি কেউ যাবে না। তাহলে সঙ্গে সঙ্গে আমরা একটা কনক্লুশন টেনে নেব যে দিস ওয়ান, তুই বলছিস স্যার এটা সব বুঝলাম, কিন্তু পরীক্ষার সময় যদি 1 সলিউশন না হয়, 2 সলিউশন যদি না হয়, 3 যদি না হয়, বুঝবো কি করে? বের করার কি কোনো টেকনিক আছে? আমি হ্যাঁ আছে। তখন আবার বলতে হবে জিসিডি অফ 85 7 যেহেতু 1, তাহলে 85 ইন্টু ইউ প্লাস 7 ইন্টু ভি সমান 1 হবে। এবার এই 85 ইন্টু ইউ 7 ইন্টু ভি সমান 1, তাহলে এখানে ইউ ভির মান কত? ওটাই হচ্ছে অ্যান্সার। এবার তুমি বলছো ইউ ভির মান আবার কি করে বের করব? সেটা বের করার জন্য একটা প্রবলেম পরীক্ষার সময় আসে, এই অঙ্কগুলো। বলছি এর প্রচুর সলিউশন থাকে, তো তুমি এই সলিউশনগুলো বের করো, একটা সলিউশন অন্তত বের করো। আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো এইগুলো তো একটা টেকনিক, তাহলে তুমি যে করে হোক এটা বের করতে পারবে, এমন নয় যে এটা বের করা যাবে না। এখানে বাই চান্স 1 হয়ে গেছে বলে আমরা সুবিধা পেয়ে গেছি, অ্যাডভান্টেজ পেয়ে গেছি। তাহলে হ্যাজ এ সলিউশন এক্স কংগ্রুয়েন্স 1 মডিউলো কত? 7। তাহলে এক্স কংগ্রুয়েন্স 1 মডিউলো 7 তার সলিউশন হবে। লাস্ট ওয়ান হচ্ছে জিসিডি অফ, লাস্টের যে টার্মটা আছে সেই লাস্ট টার্মটা কত ছিল? 119 বা 5, তাহলে 1195 দিস ইকুয়ালস টু 1। যেহেতু এদের মানটা 1 হচ্ছে, সঙ্গে সঙ্গে কনক্লুশন টানতে পারবো, তাহলে দেয়ারফর দ্য লিনিয়ার কংগ্রুয়েন্স কোন লিনিয়ার কংগ্রুয়েন্স না 119x মডিউলো কংগ্রুয়েন্স 1 মডিউলো কত 5 হ্যাজ এ ইউনিক সলিউশন, হ্যাজ এ ইউনিক সলিউশন। ইউনিক সলিউশনটা কি হবে? এক্স কংগ্রুয়েন্স মডিউলো 5 কত নিলে এটা এক্স কংগ্রুয়েন্স মডিউলো 5 হবে। এখানেও আমি দেখতে পাচ্ছি এক্স এর মান 1 হলেই হয়ে যাচ্ছে, কারণ 119 না, এক্স এর মান 1 হলে হচ্ছে না, তো সরি এক্স -1 হচ্ছে, কিন্তু -1টা নেওয়া উচিত না। তাহলে -1 যদি না নিতে চাও তাহলে 4 নিতে হবে। তুমি বলছো কেন স্যার? কারণ -1 আবার কাদের সঙ্গে কংগ্রুয়েন্স? আমি যে 4 এর সঙ্গে, তাহলে -1 না নিয়ে 4 নেওয়াটা বেস্ট। তুই বলছো স্যার 4 নিতে হবে, এরকম কোনো কথা আছে? আমি বলছি না, ওরকম কোনো কথা নেই। যদি তোমরা বলো যে ইউনিক সলিউশনটা 5 এর ক্ষেত্রে কাদের ভেতরে থাকবে, আমি বলছি 0 আর 5 এর ভেতরে থাকবে। তো -1 যেহেতু 0 আর 5 এর ভেতরে থাকে না, তাহলে -1 না নেওয়াই ভালো। যদি নিয়ে নাও অসুবিধা কিছু নেই। আমার কথা বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো না বুঝতে পারছো না? তাহলে 4ই নিয়ে নাও, যা আছে সেটা 4 নিয়ে নাও। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো রে বাবা? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো না পারোনি? 4 নিলে কেন হবে সেটা বোঝা যাচ্ছে কি? দেখো 4 যদি নাও তাহলে সেক্ষেত্রে 119
ইন্টু 4 মানে দিস ওয়ান মাইনাস 1, তার মানে দিস ওয়ান, তাকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 95 হচ্ছে। তাহলে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে এটা হচ্ছে। আচ্ছা ধরে নাও আমি একটা সলিউশন যখন নিলাম যে সরি 2x প্লাস 5y সমান 1, ধরো, তাহলে একে স্যাটিসফাই করছে, সেটাই সলিউশন। আচ্ছা যখন আমি x মাইনাস 5y সমান 1 বা 10 নিলাম, তাহলে এবার এতে সলিউশন মানে কি, এই দুটো ইকুয়েশনকে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করছে, সেটাই হচ্ছে সলিউশন। তাহলে আমি যদি শুধুমাত্র এই ইকুয়েশনটা সলিউশন বলি তাহলে এটা শেষ। কিন্তু আমরা যখন বলবো যে এদের সলিউশন বের করো, তাহলে এই প্রত্যেকটা ইকুয়েশনকে একসঙ্গে স্যাটিসফাই করবে সেই সলিউশনটা বের করতে বলছে। এদের প্রত্যেকটা ইকুয়েশনকে একসঙ্গে স্যাটিসফাই করবে সেই সলিউশনটা বের করতে বলছে। নিয়ম কি আমাদের ওদের সলিউশন বের করার জন্য? নিয়মটা কি? একটা x0 কোয়ান্টিটি আমি ধরে নেব। যদি বলো যে স্যার এগুলো কিচ্ছু বুঝতে পারছি না, তাহলে ইন্টিজার চ্যাপ্টারটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে একটা চাইনিজ রিমাইন্ডার থিওরাম ছিল। তোমরা সবাই ইন্টিজার চ্যাপ্টারটা যখনই ওপেন করবে, এইগুলোই তো মেইন থিওরাম রে বাবা, আর তো কিছুই না। একটা লিনিয়ার কংগ্রুয়েন্সের পরেই সিস্টেম অফ লিনিয়ার কংগ্রুয়েন্স কি হয় তার সলিউশন, আর লাস্টে গিয়ে দেখো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ ইকুয়েশনে একসঙ্গে অনেকগুলো সাইমালটেনিয়াস ইকুয়েশন থাকবে, তাদেরকে বলা হচ্ছে এই হলো চাইনিজ রিমাইন্ডার থিওরাম। এবার চাইনিজ রিমাইন্ডার থিওরামে কি, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এদের একসঙ্গে সলিউশন থাকার গল্পগুলোতে বলছে এদের সলিউশনটা হবে x0, এদের সলিউশনটা হবে x0। এবার তুই বলছিস x0 মান কি? x0 মান হচ্ছে দিস। এবার এই দেখে তোমরা অনেকে ঘাবড়ে যাচ্ছ যে এটা কি জিনিস। এই x0 এর মানটা এটা আর কিচ্ছু না, এটা মানে বলছে যে x0 এর সঙ্গে কংগ্রুয়েন্স মডিউলো কত? মডিউলো হচ্ছে m1 m2 করে mr। এটা হলো তার অ্যানাদার ভার্সন। দিস ওয়ান অ্যাকচুয়ালি অ্যানাদার ভার্সন। এই নোটেশন আর এই নোটেশন একই, দুটোর মধ্যে কোনো পার্থক্য। x0, তাহলে x0 এর মান আমাকে শুধু বের করতে হবে, তাহলেই হবে। এবার x0 এর মান বের করার জন্য যে ফর্মুলাটা, বলো বলো কি বলছো? স্যার বলছিলাম কি, ওখানে ওই x1 m1 m2 m3 করতে করতে আপ টু m1 পর্যন্ত যে যাচ্ছে, তো ওটা কি স্যার প্রোডাক্ট নাকি? এটা প্রোডাক্ট একদম ঠিক ধরেছো। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে ক্যাপিটাল এমটা ধরেছিলাম সেটা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে ক্যাপিটাল এম ধরেছিলাম না স্মল এম ধরেছিলাম সেটা। এবার বোঝা গেছে কতটা? ইয়েস অর নো? নিশ্চয়ই। তুই বলছিস স্যার x0 কি হবে, বলতেই পারো যে x0টা কত হবে। আমি যে এই x0 এর মানের ফর্মুলাটা হচ্ছে x0 সমান সমান হবে, ফর্মুলাটা বলে দিলে তোমরা বুঝতে সুবিধা হবে। x0টা হবে c1 ক্যাপিটাল m1, আর প্রথম যে সলিউশনটা সেই সলিউশনটা c1 ক্যাপিটাল m1 প্রথম সলিউশনটা মানে x1 ফার্স্ট সলিউশনটা, প্লাস c2 ক্যাপিটাল m2 আর x2 প্লাস c3 ক্যাপিটাল m3 আর x3। এটাই হলো লিনিয়ার কংগ্রুয়েন্সের সলিউশন। কথা বোঝা গেছে কি বলছি? তুই বলছিস c1 কি জিনিস? আমি যে c1টা হচ্ছে ফার্স্ট যে কংগ্রুয়েন্সটা নিয়েছো তার এই দিকের পার্টটা,
C2 কি জিনিস, আমি C2 হচ্ছে সেকেন্ড যে কংগ্রুয়েন্স তার ওই দিকের পার্টটা, C3 কি জিনিস তারপরটা। আচ্ছা তুমি বলো স্যার M1 কি জিনিস, M1 মানে হচ্ছে যে M বাই যে 17 করেছিলে সেই M1টা, M1 এটা। তারপরে M2 কি জিনিস, M2 হচ্ছে M বাই যে তুমি 5 না কত একটা করেছিলে সেটা, 5 বা পরের ডিজিটটা। আচ্ছা এবার বলি X1 কি জিনিস, X1 মানে হচ্ছে এই যে কংগ্রুয়েন্স গুলো যেগুলো এসছিল কংগ্রুয়েন্স গুলো, এই যে X1 মানে কি, X1 মানে হচ্ছে এই যে কংগ্রুয়েন্সটা দেখছো X1 এটা হচ্ছে X1। X2 কি জিনিস, X2 হচ্ছে দ্বিতীয় যে কংগ্রুয়েন্সটা নিয়েছো সেটা হচ্ছে X2। X3 কি জিনিস, X3 হচ্ছে তৃতীয় যে কংগ্রুয়েন্সটা নিয়েছিলে সেটা হচ্ছে X3 4। তাহলে X0 এর মান কি, X0 এর মান হচ্ছে হিসেব মতো C1 ক্যাপিটাল M1 X1 প্লাস C2 ক্যাপিটাল M2 X2 প্লাস C3 ক্যাপিটাল M3 X3। তুই বলছিস C1 কত, আমি যে C1 একদম তুমি সলিউশনে দেখো C1 এর মান এটাও 1, বাই চান্স এটাও 1 আর এটা 4, একটা 1 একটা এটা 4, লাস্ট এটা 4, হ্যাঁ না ঠিক বলছি কিনা। তাহলে একটা 1 পেয়েছো, একটা 1 পেয়েছো, একটা এদিকে এমন পেলে আর একটা 4 পেলে। এবার চলে আসো C1 এর মান 1, M1 মানে কত পেয়েছো সেটাও দেখে নাও, ক্যাপিটাল M1 মানে 35, তাহলে M1 এর মান 35। X1 মানে ওর সলিউশনটা, X1 সলিউশনটা কত পেয়েছিল বাবা 1, তাহলে X1 মানে 1 প্লাস C2 মানে 1 বাই চান্স। M2 মানে হচ্ছে দ্বিতীয় ডিজিটটা, M2 মানে 85, তাহলে M2 মানে 85, তাহলে 85 ইন্টু X2 মানে কত 1, C3 মানে বাই চান্স C3 মানে 4 ছিল খুব সম্ভবত প্রথমটা, আর M3 কত, M3 হচ্ছে 119, আর X3 মান কত আবার 4, X3 মানে আবার 4, তাহলে এটা হলো X0। আর এই X0টা প্রত্যেকটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে একদম শিওরলি, করতেই হবে, প্রত্যেকটা X কে স্যাটিসফাই করবে শিওরলি। তাহলে দেখা যাক এদের মান ক্যালকুলেট করে কত আসছে, ক্যালকুলেটরটা যদি ইউজ করতে পারো তো খুবই ভালো। 2024 তাহলে এদের মান আসছে 35 প্লাস 85 প্লাস 4 ইন্টু 119 ইন্টু 4, তাহলে এদের মান আসছে 2024, 2024 এসছে। তাহলে আসলো ভালোই হলো, তাহলে X0 সমান দিস মান। সঙ্গে সঙ্গে আমরা বলবো লাস্ট লাইনে যেই X0 পেয়ে গেছো এমন, তাহলে X0, তাহলে যদি তাই হয় তাহলে দেন X0 ইজ এ সলিউশন, এটাই তাহলে সলিউশন, তাই তো X0টাই তাহলে সলিউশন, X0টা সলিউশন মানে এটা হচ্ছে সলিউশন। এবার সঙ্গে সঙ্গে বলবো যে আলটিমেট কনক্লুশনে বলবো যে দাস the solution of given system of linear congruence is given by linear congruence solution কত, আমি সেটা আবার লিখবো কি x congruence X0 এর মান যেহেতু 2024, তাহলে ওটাই লেখো। মডিউলো কত রে বাবা, মডিউলো হচ্ছে M1 M2 M3, এর মান তুমি কত পেয়েছিলে, M1 M2 595, তাহলে মডিউলো কত হবে 595, এটা হচ্ছে সলিউশন। আমার কথা বোঝা গেছে, একদমই বোঝা যায়নি না, গেছে হালকা বোঝা গেছে না কিছু বোঝা গেল না? বুঝতে পেরেছি স্যার। এইবার আমি কি বলেছিলাম তোমাদের বাবা, আমি বলেছিলাম যে সলিউশনটা সাধারণত যে নাম্বারটা দেখতে পাচ্ছ তাদের ভেতরেই থাকা উচিত ছিল, এরকম থাকা উচিত ছিল, কিন্তু এই তো অনেক বেশি। তাহলে লিখতে পারো হুইচ ইজ
ইকুইভ্যালেন্স টু, হুইচ ইজ ইকুইভ্যালেন্স টু, এগুলো কার সঙ্গে ইকুইভ্যালেন্স হবে? নিয়ম কি কার সঙ্গে ইকুইভ্যালেন্স হবে? আমি বলছি এই টোটাল টার্মটাকে তুমি 595 দিয়ে মাইনাস করো। কারণটা কি না, এক্স মাইনাস 2024 তাকে যেন এটা 595 দিয়ে ভাগ করছে, অর্থাৎ এক্স মাইনাস 2024 সেটা তাহলে 595 কে হবে, কোনো একটা কে এর জন্য। তারপরে বলছি এক্স এর মান হচ্ছে 2024 প্লাস 595 কে। এবার কে এর কোন সুইটেবল মানের জন্য কে এর মান কত চুজ করলে এই টোটাল টার্মটা 0 থেকে বড় আর 595 এর থেকে ছোট হবে, সেই মানটা হচ্ছে পারফেক্ট সলিউশন। এটা লিখে দিলে অসুবিধা নেই, এটা ভুল নেই, কিন্তু ওটা পারফেক্ট সলিউশন। তুই বল স্যার কত চুজ করবো? আমি হচ্ছে এক কাজ করো না, কে এর মানটা তুমি -3 নাও, ইয়েস নাও। তাহলে কে এর মান -3 যদি নিতে, কে এর মান -3 যদি নিতে, তাহলে আমরা পেতাম হচ্ছে 595 ইন্টু 3 ধরো, তাহলে দিস ওয়ান -2024, তাহলে এই টার্মটা হতো 239। তাহলে ইকুইভ্যালেন্স টু কি হবে? দিস ওয়ান 239। তাহলে আমরা লিখবো হুইচ ইজ ইকুইভ্যালেন্স টু এক্স কংগ্রুয়েন্স 239 মডিউলো 595। এটা হচ্ছে সলিউশন। এবার একটা মজার জিনিস বলি, অ্যান্সার মিলেছে কিনা বোঝা যায় কেন? কারণ এই মানটা এবার তোমরা তিনটে ইকুয়েশনকে বসানোর পর যদি স্যাটিসফাই করেছে তাহলে অ্যান্সার মিলেছে, নাহলে অ্যান্সার ভুল। কারণ 5 নম্বর আছে যেহেতু, তাহলে অ্যান্সারটা মিলেছে কিনা আমার মনে হয় একটু চেক করে নেওয়া উচিত। তুমি অ্যান্সারের দিকে তাকালে বুঝতে পারছো কত অ্যান্সার এসছে বললাম, 239। ওকে, তাহলে 239 ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করছে কিনা আমি একটু দেখে নিই। আমি চলো দেখি তাহলে। তাহলে 239 -1 কত হলো? এটা 17 দিয়ে ভাগ যাচ্ছে কিনা চেক করব। তাহলে ভাগ 17 গেছে, 14 হয়েছে অ্যান্সার, হয়ে গেল ভাগ। চলে আসছো তারপরেরটা 239 -1 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমি দেখে নিই, 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখে নিই, 34। আমি বলছি হ্যাঁ যাচ্ছে, তাহলে ওটাও মিলে গেল। তারপরে 239 -4 এই টোটাল টার্মটা হচ্ছে 235, 5 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখে নিই, আমি যে হ্যাঁ ভাগ যাচ্ছে, 47। তাহলে যেই তুমি দেখে নিলে যে লাস্টের যে সলিউশনটা এসছে সেটা তিনটে ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে, অর্থাৎ সাইমালটেনিয়াস সলিউশন, তোমার আর অন্য কারো অ্যান্সার দেখে মেলানোর দরকার নেই। বন্ধুদেরকে বলছে যে একটু মিলেছে কিনা দেখ তোরে, কোনো দরকার নেই, কারণ তুমি কনফিডেন্স পেয়ে গেছো যে তোমার এই সলিউশন হচ্ছে দিস ওয়ান। এবার অনেকে কোশ্চেন করতে পারো যে এটা স্যার অনেকগুলো সলিউশন কি থাকতে পারে? আমি না, এখানে একদম ইউনিক সলিউশন থাকবে, এটার বাইরে আর হতে পারে না। বুঝতে পারছো? তোমরা কি আমার কথা বুঝতে পেরে গেছো? হ্যাঁ না সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? যেমন তুমি বলতে পারো যে না স্যার আমার তো মনে হচ্ছে আরো একটা সলিউশন আছে 0, আমার মনে হচ্ছে আর একটা সলিউশন 0 আছে। আমি হ্যাঁ 0 না 1, এক্স এর মান 1। আমি হ্যাঁ এক্স এর মান 1 বসাও, এখানে স্যাটিসফাই করবে, এটাও করবে। এক্স এর মান 1 বসাও, এখানেও স্যাটিসফাই করবে, কিন্তু এক্স এর মানে 1 এখানে স্যাটিসফাই করবে না, অর্থাৎ 1 সলিউশন হতে পারে না। আমি তো বলছি ইউনিক সলিউশন থাকবে, দুটো সলিউশন হওয়ার তো কোনো চান্সই নেই। কথা বোঝা গেছে কি বলতে চাইছি? ইয়েস অর নো? এই পুরো জায়গাটা লেখার জন্য তোমাকে কমপ্লিট 5 মার্কস দেবে। প্রতি বছর একটা করে কোশ্চেন আসে, সো এটা ইগনোর করা যাবে না। বোঝা গেছে? বইতে বলতে ক্লাসিক্যাল অ্যালজেব্রা স্কিম-অফ-আর বুক 153 153 পেজ, 3-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক যদি কেউ করে নাও আর তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর 3B থেকে 3B মানে এক্সারসাইজ 3Bতে 10-এর দাগের অঙ্কগুলো করবে, আর 11-র দাগেরটা করবে, 12-র দাগেরটা করবে, ব্যাস তাহলেই দেখবে তোমরা সব পেরে যাবে। আমার তো মনে হচ্ছে আর কোনো সমস্যা থাকার কথা না। মানে কোন কোন অঙ্কগুলো বললাম? আমি বললাম চাইনিজ রিমাইন্ডার থিওরেমের এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট হবে, খুব দারুণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। এইগুলো
12-এর এই প্রবলেমগুলো, এগুলো এক্সারসাইজের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর 5 ফাংশন, এগুলো সব বলা হয়ে গেছে, যা যা ক্লিয়ার। চলো নেক্সট। তাহলে দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সহজ কোশ্চেন পেলাম। এটা তো রিলেশনের পেয়ে গেছো, আগের দিন হয়ে গেছে। এবার চলে আসি লাস্টের দিকের দুটো প্রবলেম, তার মধ্যে এক এক করে বলি। এটা একদম আলাদা, এটা নিচেরটা একদম আলাদা, দুটো অন্যরকম। ফাইন্ড দ্য জেনারেল সলিউশন ইন পজিটিভ ইন্টিজার অফ দ্য ইকুয়েশন। বলছে এই ইকুয়েশনে তোমাকে জেনারেল সলিউশন বের করতে বলছে, তাও আবার পজিটিভ ইন্টিজারে জেনারেল সলিউশন বের করতে বলছে। যখনই এরকম প্রবলেম পাবে আগে এগুলোই অ্যান্সার করবে, কারণ এটা এত সহজ। জিসিডি অফ 12 আর 7, মাইনাসটা বাদ দাও, 12 আর 7 যেহেতু 1, অর্থাৎ এর ইউনিক সলিউশন ইনিশিয়ালি থাকবে, তারপর জেনারেল সলিউশন বের করব। তাহলে যেই এমন পেয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো যে 12u প্লাস 7v সমান সমান 1 হবে ফর সাম uv বিলংস টু z। হতেই হবে, কারণ জিসিডির যে ফর্মুলাটা, সেই ফর্মুলার রেসপেক্টে এটা 1 হতেই হবে। এবার আমাকে হেন তেন করে ইউভির মান বের করতে হবে। তুই বলছিস স্যার এটা তো ইউভি বের করা আবার কোনো ব্যাপার হলো নাকি? ইউভি তো আমরা ইমিডিয়েটলি বের করে নিতে পারবো। আমি যদি ইমিডিয়েটলি বের করে নাও তো খুবই ভালো, যদি বের করতে না পারো ইমিডিয়েটলি, তাহলে সেটা বের করার জন্য আবার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি বলতে পারি। যদি বলো যে স্যার এটা তো খুব সহজে বের করে নেওয়া হচ্ছে, দেখো 7 তো, তাহলে 3 7 21, ভি এর মান যদি 1 নাও 14, ইউ এর মান যদি 12 নাও, হচ্ছে না। তাহলে আর কি নিতে পারো, ইউ এর মান হচ্ছে 24 আর 21, হচ্ছে না। 3 নাও, তাহলে 7, হ্যাঁ হচ্ছে। তাহলে হোয়ার ফর সাম ইউ, হিয়ার ইউ এর মান হচ্ছে 3 আর ভি এর মান হচ্ছে -5। দেখো দেখি, হ্যাঁ না 3 × 36 আর 35। তুই বল স্যার এটা যদি না বের করতে পারতাম, তাহলে সেটা বের করারও আবার একটু গল্প আছে, বলবো ওটা? স্যার বলো। স্যার বলছি ইউ এর মান -4 আর ভি এর মান 7, তাহলেও তো হবে। হ্যাঁ, ওই যে তখন বললাম যে এটা ইউনিক সলিউশন থাকে না, একাধিক সলিউশন থাকে। তাহলে তোমার সলিউশনও হবে, যে কোনো একটা দরকার। তুই বলছিস স্যার একটা সলিউশন, আর যদি আমি আমার মতো করে ধরি তাহলে অঙ্ক তো চেঞ্জ হয়ে বলছি না, আমার তো জেনারেল সলিউশন বের করতে বলেছে। তাহলে সেই সলিউশনটা কে দিয়ে বের করো, তাহলে কে এর কোনো একটা মানের জন্য তোমার অ্যান্সারটা আসবে, কে এর অন্য মানের জন্য আমার অ্যান্সারটা আসবে। এবার বোঝা গেছে কথাটা? ইয়েস। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই পার্টটা যদি তুমি না এরকম অপশন বসিয়ে না বুঝতে পারো, তাহলে আবার অন্য নিয়মে চেক করতে হবে। তাহলে ইউ এর মান 3, ভি এর মান -5 ফর সাম ইউভি বিলংস টু জেড। ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার বলো তো রে বাবা, তাহলে দেয়ার পর এই যে ইকুয়েশনটা যেটা ছিল, এটা কত পাচ্ছ? 12 × 3 + 7 × -5, এটা 1। হ্যান্ডস আমার যে অ্যান্সারটার দিকে তাকাও, এটা আচ্ছা, এটা 1। তাহলে আমরা আবার কি করতে পারি, -5 হলো তো, তাহলে আমরা আবার কি করতে পারি, 8 দিয়ে গুণ করে দেবো বোথ সাইড। তাহলে 12 × 3 = 24 -7 × 5 = 40 নাকি, সমান 8। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ না সবাই বুঝতে পেরেছো কিনা? এটাই তো আমার এই ইকুয়েশনটা। তাহলে দেয়ারফর বা হ্যান্স আমরা বলতে পারি 12x - 7y = 8। আর 8 এর জায়গায় আমি লিখতে পারি 12 × 24 - 7 × 40। আমি একদম লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এক এক করে এবার স্টেপগুলো বলি।
এখান থেকে 12 কমন নিলে পাবে এক্স মাইনাস 24, এক্স মাইনাস 24, তারপরে 7টা না হয় ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে 7 কমন নিলে পাবো ওয়াই মাইনাস, 7টা ওইদিকে নিয়েছো, ওয়াই মাইনাস 40, ওয়াই মাইনাস 40 আমি হচ্ছে একদম এইভাবে লেখা যেতেই পারে। তাহলে বলো তো আমাকে, এই যে গল্পটা দেখলে যদি আমরা এক এক করে স্টেপগুলো বলি, ধরে নাও এ এ সমান সমান বি ইন্টু কে আকারে লেখা যাচ্ছে, এ কে যদি বি ইন্টু কে আকারে লেখা যায় তাহলে আমরা কি বলি, কে কাকে ডিভাইড করবে, বি তাহলে এ কে ডিভাইড করবে, হ্যাঁ না না, ইয়েস অর নো? তাহলে ধরো এই টোটাল টার্মটা হচ্ছে, এই টোটাল টার্মটা হচ্ছে, ভালো করে বোঝো, এই টোটাল টার্মটা 7 ইন্টু কে আকারে লেখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এই টার্মটাকে 7 ডিভাইড করবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? কিন্তু 7 তো 12 কে ডিভাইড করতে পারে না, 7 আর 12 যেহেতু প্রাইম টু ইচ আদার, তাহলে 7 তাহলে x মাইনাস 24 কে ডিভাইড করবে, x মাইনাস 24 কে ডিভাইড করলে x মাইনাস 24 সমান সমান 7 ইন্টু কে লেখা যাবে, তাহলে x এর মান হচ্ছে 24 প্লাস 7 কে, এটা হচ্ছে সলিউশন। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, হ্যাঁ না না? লিখবো কি করে যদি পরীক্ষার সময় বলে, সিন্স জিসিডি অফ 12,7 ইকুয়ালস টু 1, যেহেতু জিসিডি গুলো 1 তার মানে প্রাইম টু ইচ আদার, যখনই প্রাইম টু ইচ আদার হবে তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি দেয়ারফর x মাইনাস 24 ইজ ডিভিজিবল বাই 7 and আবার y মাইনাস 40 সেটা কি হবে, ইজ ডিভিজিবল বাই 12, মানে এই দিকের পার্টটা তাহলে 12 দিয়ে ভাগ, কেন? কারণ এই পার্টটা তো 12 গুণিতক, এই পার্টটা 12 গুণিতক যদি হয় তাহলে এই পার্টটা 12 দিয়ে ভাগ যাবে, আবার এই পার্টটা যেহেতু 7 এর গুণিতক তাহলে এর সঙ্গে তো এটা সমান, তাহলে নিশ্চয়ই এটা তাহলে 7 দিয়ে ভাগ যাবে। অ্যাকচুয়ালি কি এটাই 7 দিয়ে ভাগ যায়, তার সঙ্গে তো এটা সমান, তাহলে 7 দিয়ে এটাও ভাগ যাবে, কিন্তু 7 তো 12কে ভাগ করতে পারে না, তাহলে নিশ্চয়ই একেই ভাগ করবে। 7 12কে ভাগ করতে পারে না, তাহলে নিশ্চয়ই একে ভাগ করবে। ধরে নাও আমি তোমাকে বললাম যে 35 35কে 5, মনে করো আমি বললাম যে 5 35কে ভাগ করে, তো 5 যে 35কে ভাগ করে তার কারণ কি, 35 এর ভেতরে তাহলে একটা 5 ফ্যাক্টর আছে, তা আমরা তো 35কে তো লিখতে পারি 7 ইন্টু 5, তো 7কে তো ও কোনোদিন ভাগ করতে পারবে না, তাহলে কাকে ভাগ করবে, 5কেই ভাগ করবে, তাহলে এটা বলা একই জিনিস। তোমরা কি আমার কথাগুলো একটু হলো বুঝতে পারছো না পাচ্ছ না? স্যার বলছিলাম কি যে ওখানে যে 7 মানে 7 কে আপনি ধরে নিচ্ছেন 7 আর 12 টা যেহেতু প্রাইম টু ইচ আদার, জিসিডি টা ইকুয়াল টু 1 হচ্ছে, তো তাহলে 7 ডিভাইড করবে x মাইনাস 24 কে, কিন্তু স্যার x মাইনাস 24 এ x এর কিছু কিছু মানের জন্য 7 কিন্তু x মাইনাস 24 কে ডিভাইড করবে, আবার কিছু কিছু মানের জন্য কিন্তু ডিভাইড করবে না, ওই তাহলে তো ওখান থেকে বলা যাচ্ছে না যে সব সময় ডিভাইড করবে। না, সবসময় ডিভাইড করতেই হবে, তাহলে এক্স এর কিছু সুইটেবল মানের জন্য ডিভাইড করবে, তাহলে এক্স এর ওই মানগুলো কত, বুঝতে পেরেছো? সব মানের জন্য ডিভাইড করবে না। দেখো একটা কথা বোঝো, তুমি 7 ইন্টু ওয়াই মাইনাস 24 না 40, ওয়াই মাইনাস 40 এদের মান 12 12 এর গুণিতক পাচ্ছ। ধরে নাও এই টোটাল টার্মটাকে আমি কে বললাম, ইন্টিজার বাইরে তো হবে না, তাহলে এই টোটাল টার্মটা যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই 12 তাহলে 7 ইন্টু ওয়াই মাইনাস 40কে ভাগ করবেই, কারণ এ যদি বি কে ভাগ করে তাহলে বি এর মান এ ইন্টু কে আকারে লেখা যাবে। এটা বোঝা গেছে? এটা লেখা যাবে, এটা যখন লেখা যাবে তাহলে তোমার কথার উত্তর দিচ্ছি, তা আমি বলছি ধরে নাও কথা এটা লেখা যাবে। আমার প্রশ্ন হচ্ছে এর মানটা ধরো আমি 5 বললাম, আর তুমি বললে যে স্যার 5 বি কে ডিভাইড করবেই, আমি সেটা কি করে হয়, স্যার বি এর মান যদি আমি 1 চুজ করি তাহলে কি করে ডিভাইড করবে, বি এর মান যদি আমি 2 চুজ করি তাহলে কি করে ডিভাইড করবে, তাহলে আমি বলছি 5 যখন বি কে ডিভাইড করবেই বলা হচ্ছে তাহলে বি এর মান 1 2 চুজ করা যাবে না,
কি চুজ করতে হবে? বি এর মান। বি এর মান চুজ করতে হবে 5 এর গুণিতক, তার মানে বি এর মান চুজ করতে হবে 5 ইন্টু কে। বি এর মান 5 ইন্টু কে চুজ করলে তাহলে তো ভাগ করা যাবে। এবার বোঝা গেছে? সেই যুক্তিটাই এখানে বলল। আর ওখানে y মাইনাস 40টাকেও আমাকে 12 এর গুণিতক হিসাবে নিতে হবে না, গুণিতক হিসেবে নিতে হবে না, গুণিতক হিসেবে আছে। y মাইনাস 40 তো 12 এর গুণিতক আছে রে বাবা। এবার বোঝা গেছে? এটা তো 12 এর গুণিতক আছে, থাকবেই, থাকতে হবে। তাহলে এটা 12 এর গুণিতক মানে 12 ইন্টু কে, এই টোটাল টার্মটাকে কে বলো। তাহলে এই পেয়ে গেলে, তাহলে আমরা দুটো আলাদা আলাদা টার্ম এরকম পেয়ে গেলাম। তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারি রে বাবা? আমরা তাহলে কি বলতে পারি? তাহলে নিশ্চয়ই এক্স মাইনাস 24 7 দিয়ে ভাগ যাবে। তাহলে 7 দিয়ে ভাগ গেলে ভাগফল কিছু না কিছু একটা থাকবে। তাহলে ধরে নাও এর মান k1, মনে কর, বোঝানোর জন্য বলছি। তারপরে y মাইনাস 40 সেটা যখন আমার 12 দিয়ে ভাগ যাবে তখন নিশ্চয়ই কিছু না কিছু ভাগশেষ থাকবে। মনে করো সেই মানটা আমার k2, তাহলে ভাগশেষ থাকবে, বলছে তো ভাগ যাবেই, k1 k2। কিন্তু মজার বিষয় সেটা হচ্ছে এই লাইনটাকে আমি যদি নেই তাহলে আমি পাবো x মাইনাস 24 ভাগ 7 সমান সমান y মাইনাস 40/12 পাবো না? এই লাইন থেকে এটা পাবো না? তো এই লাইন থেকে এটা যদি পাই, প্রথম মানটা যদি k1 হয় আর দ্বিতীয় মানটা যদি k2 হয়, তাহলে এই মানগুলো এখানে বসালে k1 k2 সমান হবে। k1 k2 যদি সমান হয়, তাহলে দুটো k1 k2 লিখছো কেন? একটা লিখলেই হয়ে যাবে। তাহলে দেন বলে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে এই টার্মটাকে আর লিখবই না, এটাকে আর লিখবো না, আমি ডাইরেক্ট লিখতে পারি যেটা, সেটা হচ্ছে যে এই দুটো ইকুয়াল। তাহলে ইকুয়াল হলে কোনো না কোনো একটা টি এর সঙ্গে সমান হবে। আমি যে হ্যাঁ টি বিলংস টু জেড, তাহলে এটা ইকুয়াল হবে যেখানে টি এর সঙ্গে সমান হবে। যেই তুমি টি এর সঙ্গে সমান করে দিলে, ইকুয়াল করে দিলে, তারপরের লাইনটাতে কি হবে? তারপরের লাইনে এক্স এর মান তাহলে 7t প্লাস 24 হবে, আর ওয়াই এর মান তাহলে 12t মাইনাস না প্লাস 40 হবে, যেখানে টি বিলংস টু জেড। তাহলে তোমার কি লেখা আছে এখানে? ফাইন্ড দ্য জেনারেল সলিউশন ইন পজিটিভ ইন্টিজার বের করতে বলছে, অফ দ্য ইকুয়েশন, বলছে এই ইকুয়েশনের জেনারেল সলিউশন বের করো। আমি এবার তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এক্স এর মান যদি এরকম দেখতে হয় আর ওয়াই এর মান যদি এমন দেখতে হয়, তাহলে ওর জেনারেল মানে ওকে স্যাটিসফাই করবে। দেখবে, দেখো কি করে বলছি। কাদেরকে স্যাটিসফাই করার গল্প বলছিলে? 12x মাইনাস 7y সমান 8 আসতে হবে। আমি যে এই মানগুলো তুমি এখানে বসাও, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এইটা আসবে। আমি এতটা গ্যারেন্টি দিচ্ছি এইটা আসবে। তুই বলছিস চলো তো দেখি তো, চেক করা যাক তো, দেখা যাক তো, চেক পরীক্ষার সময় না করলেও চলবে, কিন্তু দেখা যাক তো যে এইটা আসছে কিনা। তাহলে 12 ইন্টু এক্সের জায়গায় কত বসাচ্ছ? 24 মাইনাস 7 ইন্টু ওয়াই এর জায়গায় কত বসাচ্ছ? 12t প্লাস 40। এইটা আসছে কিনা আমি দেখতে চাইছি, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, কেটে যাবে। এই দুটো গুণ করলে কত হবে? 12 ইন্টু 24 মাইনাস 7 ইন্টু 40। ওকে, 12 ইন্টু 24 মাইনাস দিস ওয়ান, তাহলে 12 ইন্টু 24 12 পাচ্ছ 288 মাইনাস 7 ইন্টু 4 সাথে 28, দিস ওয়ান কত অ্যান্সার এসে 8। এবার টি এর মান যা খুশি হোক, এইটা অ্যান্সার আছে। এটা বিশ্বাস হলো? কথা বুঝতে পারলে কি বলছি? ইয়েস অর নো? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো এবার? তাহলে এটা ঠিক, এটা ঠিক আছে। কথা হচ্ছে এটা তো টি এর উপর ডিপেন্ডই করছে না, মানে টি এর টার্মটা কেটে যাচ্ছে, তো আমি টি এর যা খুশি ইন্টিজার নিই না কেন সেটা সব সময়তেই কাটবে। এটা আমার 8 অ্যান্সার আসবে। তাহলে কথা হচ্ছে এখানে আমরা টিটা তো ইন্টিজার নিচ্ছি, কিন্তু যদি টিটা কথার কথা যদি রিয়েল নাম্বার নিই তাহলে তো কেটে যাবে, কেটে তো 8ই আসবে সবসময়। হ্যাঁ, এবার যেহেতু সলিউশন বের করতে বলছে ইন্টিজার সলিউশন, তোমাকে তো রিয়েল নাম্বার সলিউশন বের করতে বলেনি,
তাহলে যেহেতু ইন্টিজার সলিউশন বের করতে বলছে তার জন্য ইন্টিজার, কিন্তু এই অঙ্কটাতে আরেকটা টুইস্ট আছে। এই অঙ্কটাতে আবার বলেছে যে তুমি শুধু সলিউশন ইন্টিজার না, পজিটিভ ইন্টিজার সলিউশন বের করো। ঠিক আছে, এবার আরেকটা কথা এখানে এখনো কমপ্লিট হয়নি, করে দিচ্ছি। আরেকটা কথা তুমি বলো আমাকে, তোমরা আমাকে একবার বললেন না রে বাবা যে স্যার আপনি এটা কি করে চুজ করলেন, আমার তো অন্য অ্যান্সার আসছিল, বললে না একবার প্রথমে। এবার দেখো ইউ এর মান 3, ভি এর মান -5 আসছে, তো আমি যে হ্যাঁ আসবে, এখান থেকেই আসবে। চলো দেখি কি করে আসছে। মনে করো টি এর মান আমি কত চুজ করলে আমার ওই মানটা আসবে, আমি যে টি এর মান চুজ করছি -3, তাহলে এক্স এর মান কত আসবে, টি এর মান -3 চুজ করলে 21 থেকে ওটা বাদ 3 আসবে। তাহলে আমরা যে এক্স এর মান 3 চুজ করেছিলাম, এই x3 মানে u3, ঠিক আছে মিলে গেছে, তাহলে এটা পেলাম। আবার চলে আসো ওয়াই এর মান কত আসবে, টি এর মান -3 বসালে 28 36 থেকে দিস 1, তাহলে কত আসবে 4। তাহলে 3 আর কি হলো, এটা টি এর মান -3 চুজ করছি, তাহলে ইউ এর মান 3। ওহো আচ্ছা, একটু কোথায় গন্ডগোল হলো রে বাবা, সেটা হচ্ছে আমার তো সলিউশনটা তো বের করতে বলেছে মাইনাসের জন্য, আমার তো মাইনাসের জন্য বের করতে বলেছে। তাহলে মাইনাস থাকলে কি হতো, এটা প্লাস নিয়ে আমি শুরু করেছিলাম, তো মাইনাস থাকলে কি হবে, তাহলে আমরা যে এখানে সলিউশনগুলো নিলাম, এটা এই মানটাতে এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, তাহলে ওয়াই এর মান এখানে কত আসছে কেউ একজন বলো, -3 চুজ করলে ওয়াই এর মান কত আসছে, 4 আসছে, তাই তো। এই দুটো মান প্লাস দিয়ে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে না, মাইনাস দিয়ে করবে। একে স্যাটিসফাই করছে কিনা দেখে নাও, করছে স্যাটিসফাই, 3 আর 4 স্যাটিসফাই করছে তো, তাহলে ঠিক আছে সলিউশন। ও আরো একটা ব্যাপার, এখানে তো 1 আছে, আমার তো 1 থাকা যাবে না, তাহলে 1 থাকলে এই সলিউশন, আমি তো 8 দিয়ে সলিউশন নিয়েছি, তাহলে আমার সলিউশনটা কত ছিল, সলিউশনটা 24 আর হ্যাঁ এখানে আসবে, সরি ঠিক, তাহলে সলিউশনটা 24 আর 40, তাহলে কিছু একটা মান নিলে 24 40 কি করে আসছে সেটা বুঝে যাবে। আশা করি বুঝতে পারছো, 8 দিয়ে তো গুণ করতে হচ্ছে লাস্টে, সেই কারণে। তাহলে আমরা কি পেলাম, টি এর মান এমন, আর টি এর মান যা খুশি নাও না কেন এটা, এবার টি এর অন্য একটা মানের জন্য অন্য ভ্যালু আসবে। এখানে আমাদের বলেছে পজিটিভ ইন্টিজার হতে হবে, তাহলে এবার নাও পজিটিভ ইন্টিজারের জন্য এক্স এর মান পজিটিভ অ্যান্ড ওয়াই এর মান পজিটিভ গিভস, এক্সও পজিটিভ আর ওয়াইও পজিটিভ হলে কি হবে, তাহলে সেটা পজিটিভ হলে 70 + 24টাও পজিটিভ হবে, 12t + 40টাও পজিটিভ হবে। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে কি পাবে রে বাবা, টি এর মানটা গেটার -24/7 অ্যান্ড এখানে আবার টি এর মান গেটার 40/12। বলো তো আমাকে 27 24/1, তার মানে এই মান এটা -40/1। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 24 ভাগ 7 করলে আসে 3.4 এরকম টাইপের কিছু একটা, 24 ভাগ 7 3.4। আচ্ছা আবার অ্যান্ড টি এর মান গেটার, এখানে তুমি পাচ্ছ 40/12 3.3। এবার বলো -3.4 এর থেকে বড় আর -3.33 থেকে বড় কোন ডিজিটটা হয়, এদের থেকে বড় কোনটা, -3, -3 এর থেকে বড়, হ্যাঁ -3, হ্যাঁ না নাকি, তাই বলছি তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইগুলো ইমপ্লাই করবে যে টি গেটার ইকুয়াস টু -3, তাহলে দাস ফর টি গেটার ইকুয়াস টু -3
the equation 12x minus 7y সমান 8 has positive integer solution, তাহলে ওর পজিটিভ ইন্টিজার সলিউশন থাকবে টি এর মান যদি -3 থেকে বড় হয়। তাহলে -3 থেকে বড় যদি নাও তাহলে পজিটিভ ইন্টিজার সলিউশন থাকবে। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? বোঝা গেছে? হ্যাঁ না না? এটা হলো লাস্ট পার্ট। এই অঙ্কগুলো পরীক্ষার সময় আসতে পারে। ভেরি ভেরি 4 নম্বর দিয়েছে, দেখেছো? 4 নম্বর দিয়েছে, এটা আসতে পারে। ফাইন্ড দ্য নাম্বার অফ ইন্টিজার লেস দেন দিস ওয়ান এন্ড প্রাইম টু দিস ওয়ান। ঠিক আছে, এবার লাস্ট পার্টটা, এটা লাস্ট মানে এটা অন্য একটা পার্ট, এই পার্টের সঙ্গে ওই আগের অঙ্কটার কোনো মিল নেই, এরকম একটা ব্যাপার। এই একদম ভেরি ভেরি, শুধু খালি বলতে হবে নাম্বার অফ ইন্টিজার লেস দেন 900 and prime to this one is actually 5 function. Required number of integer less than 900 and prime to 900, ওটাই হচ্ছে 5 ফাংশন। তাহলে এটা সমান ডেফিনেশনটাই 5 ফাংশন। তাহলে 5 অফ 900 এটা বের করতে পারলেই গল্প শেষ। 5 ফাংশন বের করার আবার মজার জিনিস কি, 5 ফাংশন বের করতে গেলে প্রাইম হলে তো 5 ফাংশনের ক্যারেক্টার বলছে যদি পি প্রাইম হয় তাহলে এর অ্যান্সার p-1 হবে। যদি সেটা p টু দি পাওয়ার n হয় তাহলে এদের অ্যান্সার p টু দি পাওয়ার n 1-1/p হবে। যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে তাদের অ্যান্সার phi অফ m আর phi অফ n হবে। তাহলে এটাই স্যার ফর্মুলাগুলো। আর লাস্ট ফর্মুলা কি বলছে, যদি দুটো থাকতো, ধরো p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার m এরকম যদি থাকে তাহলে p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n 1-1/p 1-1/q হবে। এটা ফর্মুলা। তাহলে আমি একে দেখে নিই এটা কত লিখতে পারি। এটাকে লিখতে পারি 3 × 3 স্কোয়ার আর 10 স্কোয়ার। আমি যে হ্যাঁ, কারণ 10 স্কোয়ার মানে 100, 3 স্কোয়ার মানে 9, মানে এটা লিখতে পারি 3 স্কোয়ার আর 2 স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে এর ফর্মুলা কি হবে, 3 স্কোয়ার 2 স্কোয়ার 5 স্কোয়ার, তার সঙ্গে থাকবে 1-1/3 আর 1-1/2 1-1/5। এই অ্যান্সারটা ইউজ করার চেষ্টা করলাম। করলে এখানে কি পাচ্ছি রে বাবা, লসাগু করলে 3 - 2 মানে 2, একটা 3 কেটে যাবে, তাহলে 3 2 আর একটা 5, এটা থেকে পাবে 3 - 3 মানে 2, এখান থেকে পাবে 1, এখান থেকে পাবে 4 হলো। তার মানে তুমি পাচ্ছ 5 × 10 20 20 আর ওইদিকে 4 80 ইন্টু 3 3 × 24 240। তাহলে এতগুলো নাম্বার থাকবে। 900 থেকে ছোট, 900 সঙ্গে প্রাইম, 900 এর সঙ্গে প্রাইম, তাদের নাম্বারের সংখ্যা হচ্ছে 240। এতগুলো নাম্বার থাকবে। ঠিক আছে, দেখে নিও একটু। 3 × 6 530 3 × 60 424। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যান্সার। এটার জন্য 1 নম্বর দিয়েছে, এটা বেশি নম্বর দেওয়া উচিত ছিল কিন্তু 1 নম্বর দিয়েছে। হলো, তাহলে 5 ফাংশন সংক্রান্ত তুমি কোশ্চেন পেয়ে যাচ্ছ। তাহলে এই হলো আমাদের মোটামুটি প্রথম পার্টের কোশ্চেন। ইন্টিজার থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে। শর্ট কোশ্চেন থেকে ইন্টিজার কি কি আসছে একটা দুটো কোশ্চেন আবার দেখে নিতে পারি। যেমন এটা ইন্টিজারের কোশ্চেন, ইন্টিজার শর্ট কোশ্চেন কি বলছে, জিসিডি অফ a, b = p, a prime number, then GCD of a to the power 2023, b তাদের মান কত হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে a আর b সেটা প্রাইম হচ্ছে, তাহলে এদের মান কত হবে, তাই তো? এদের মানটা কত হবে? a আর b যদি প্রাইম হয় তাহলে কি করবে জানো তো, GCD অফ a, b তাদের মান হচ্ছে p। তাহলে আমরা নিশ্চয়ই এটাকে লিখতে পারি a × u প্লাস b × v = p, এটা লিখতে পারি। এবার তুমি দেখছো যে এর উপর পাওয়ার এত আছে, তাহলে এক কাজ করবে, a u রাখবে এখানে, p - bv ওইদিকে করে দেবে।
যত পাওয়ার আছে তত পাওয়ার চাপিয়ে দেবে। তাহলে এ ইউ তার টু দি পাওয়ার 2023 এইদিকে নিয়ে নিলে, আর ওইদিকে পি মাইনাস বিভি তার টু দি পাওয়ার 2023 নিয়ে নিলে এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 2023, আর ইউ টু দি পাওয়ার 2023 সেটাকে তুমি চাইলে আবার k1 লিখতে পারো। তাহলে k1 সমান সমান ওই দিকের টার্মটাকে আমি লিখতে পারি পি টু দি পাওয়ার 2023, পি টু দি পাওয়ার 2023 প্লাস প্লাস না, প্রথম দ্বিতীয়টা মাইনাস হবে অ্যাকচুয়ালি। তাহলে তুমি লিখবে 2023 c1, প্রথমটা c0, তারপরে এখানে কি থাকবে পি টু দি পাওয়ার 2023 ইন্টু বি ইন্টু ভি প্লাস 2023 c2 পি টু দি পাওয়ার, এটা মানে একটা কম হবে না, ভুল বললাম, এটা 2, আর এখানে হবে 2021 বি স্কোয়ার ভি স্কোয়ার, এই করে করে লাস্টে কত আসবে বাবা 2023 সি 2023 আর বি টু দি পাওয়ার 2023 ভি টু দি পাওয়ার 2023। এটা অ্যান্সার তো ডাইরেক্ট আমি বলে দিতে পারবো। তারপরে লাইনে আমরা কি পেলাম এখানে, যে ওদের পাওয়ারটা কত আসবে, আমি যে পি টু দি পাওয়ার 2023 এটা থাকলো মাইনাস এই টোটাল টার্মটা থেকে একটা বি কমন নিয়ে নিলাম, যেটা পড়ে থাকবে সেটাকে k2 বললাম, হলো, কারণ ইন্টিজার ছাড়া অন্য কিছু হবে না, এটা এই দিকে নিয়ে চলে আসো। তাহলে a টু দি পাওয়ার 2023 k1 প্লাস বি ইন্টু k2 পি টু দি পাওয়ার 2023, সঙ্গে সঙ্গে বলে দেবো তাহলে জিসিডি অফ a টু দি পাওয়ার 2023 কমা বি, তাদের মান হচ্ছে পি টু দি পাওয়ার 2023। অ্যান্সার কত, পি টু দি পাওয়ার 2023। অসম্ভব ভালো, মানে আমি কিন্তু এই অঙ্কগুলো আগে থেকে প্র্যাকটিস করে তারপরে তোমাদের করাচ্ছি না, এটা মাথায় রেখো। সো ফার্স্ট টাইম যেন দেখছি এই কোশ্চেনগুলো, বেশ কিছু কোশ্চেন, তো আগের বারের কোশ্চেন। তাহলে এই হচ্ছে গল্পগুলো, আশা করি বুঝতে পেরে গেছো। যারা এই রেজাল্টগুলো পড়েছো তারা পেরে যাচ্ছ, কারণ এই রেজাল্টটা করানো হয়ে গেছিল অলরেডি, করানো হয়েছিল। ক্লিয়ার? কোনো ডাউট আছে? বোঝা গেছে? এটা বোঝা গেছে? হ্যাঁ না না? দেখে নিও একবার। আর কি আছে? আরেকটা আছে দ্য রিমাইন্ডার, বলছে এই রিমাইন্ডারটা কত হবে, এদের রিমাইন্ডারটা কত হবে। মান বসিয়ে ওরকম চেক করা যাবে না, ইন্টিজারের দুটো কোশ্চেনই আছে। বোর্ডটা দেখাবেন স্যার? ক্লাস বোর্ডটা দেখাচ্ছি, কিন্তু বুঝতে পেরেছিলে কিছু? হ্যাঁ স্যার। সত্যি বুঝতে পেরেছিলে? k1 k2 গুলো কি বুঝতে পারছো তো? k1 মানে হচ্ছে ইউ টু দি পাওয়ার 2023, সেটা k এর n এর এলিমেন্ট বা z, আর k2 মানে হচ্ছে বি কমন নেওয়ার পর যে পার্টটা পড়ে ছিল সেটা, বি কমন নেওয়ার পর যে পার্টটা পড়েছিল সেটা, আর এটা হচ্ছে ওর বাইনোমিয়াল এক্সপানশনটা। স্যার বলো। স্যার বলছিলাম কি যে যদি কোনো মানে ইকুয়েশন থাকে, মানে লিনিয়ার ইকুয়েশন 7 এ মানে ax plus by equal to 6, তো সেখানে আপনি বলেছিলেন যে জিসিডি অফ a, b যদি 1 হয়, মানে তারা যদি রিলেটিভলি প্রাইম হয়, তাহলে তাদের মানে সলিউশন থাকবে, মানে ইন্টিজার সলিউশন থাকবে। কিন্তু যদি জিসিডি অফ a, b যদি 1 না হয়, তাহলে কি সলিউশন থাকবে না? তাহলে সলিউশন থাকবে যদি ও রিমাইন্ডারটা ভাগ করে, মানে ধরে নাও ax প্লাস by সমান সমান c, এই তো এটা বলছে তো, বলছে যে যদি জিসিডি অফ a, b যদি 1 হয় তাহলে সলিউশন থাকবে গ্যারেন্টি। যদি ডি হয় এইবার সলিউশন নাও থাকতে পারে। ডি যদি সি কে ডিভাইড না করে তাহলে নো সলিউশন থাকবে না, কিন্তু ডি যদি আবার সি কে ডিভাইড করে তাহলে সলিউশন থাকবে। এবার বোঝা গেছে ওই কংগ্রুয়েন্সের যে গল্পটা, ওটাই বোঝা গেছে এবার?
চলো এই কোশ্চেনটা, রিমাইন্ডার অফ দিস ওয়ান, এটা এটা তোমার ফার্মের থিওরেম অ্যাপ্লাই করেও করা যায়, উইলসন থিওরেম অ্যাপ্লাই করেও করা যায়, বা এমনি কংগ্রুয়েন্সের কনসেপ্টগুলো দিয়েও করতে পারবে, যে লাস্ট ডিজিটগুলো কি হবে, ইউনিট টার্মগুলো কি হবে সেটা। কিন্তু দুটো পার্ট আছে তো, সেই জন্য আমি একটু চাপে আছি, আমি এটা পরে ভাবাচ্ছি তোমাদেরকে। আমাদের এই 2023-এর কোশ্চেনটা মোটামুটি, 2021 না 22-এর কোশ্চেনটা মোটামুটি বোঝা গেল যে এখানে যাই কোশ্চেন আসুক না কেন পারা যাচ্ছে। আমি আবার একটু জোর দিচ্ছি, ডি এর কোশ্চেনটা আসার হাই চান্স আছে। চাইনিজ রিমাইন্ডার থিওরেমের এক্স্যাক্টলি এই কোশ্চেন আসবে না, কিন্তু এই প্যাটার্নের একটা কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা একটা আসবে। আমি আরেকটা ইয়ার মেনশন করছি, পরের দিন বলবো। এটা উপকার হচ্ছে তো নাকি না উপকার হচ্ছে না? স্যার হচ্ছে হচ্ছে তো, ওকে। মানে এরকম করে পাস করতে চাইছো, এই তো? বলে স্যার সাবজেক্টের ডেপথ জানি না, 10 ইয়ার্সের কোশ্চেনগুলো একটু করে দিন, ব্যাস ওটাতে যদি পাস করে যায়, এটা বলছো? হ্যাঁ বলো। হ্যাঁ, না স্যার। চলো তাহলে সাবজেক্টের ডেপথ না নিয়ে কি করে পাস করা যায়, মানে কত শর্টকাট ট্রিকে আমরা পাস করতে চাইছি। আমরা না শর্টকাট ট্রিক দিয়ে বড় হতে চাইছি, শর্টকাট ট্রিক দিয়ে পরের দিকে নাকি ইনকাম করতে শিখবে। ফাঁকিবাজ হয়ে বলে ইনকাম করবো, ফাঁকিবাজ এমপ্লয়ি হয়েও বলে ইনকাম করবে, এরকম একটা। যেমন এই রিমাইন্ডারের অঙ্কগুলো কি বলতে চাইছে, এটা পরীক্ষা দেখছি 2021 সাল, 21 সালে এসেছিল। 2021 সালে কোশ্চেন টাফ ছিল, কারণ ওটা অনলাইনে পরীক্ষা হয়েছে। সে যেরকমই হোক না, কোশ্চেন ঠিক আছে বলেছি। রিমাইন্ডার অফ 2 টু দি পাওয়ার 24, 2 টু দি পাওয়ার 24 যখন 89 দিয়ে তাকে ডিভাইড করছো, কত হবে? একটা থিওরাম আছে, যে থিওরামটাকে ফার্মের থিওরাম বলে। ফার্মের থিওরাম বলছে যে এর সিলেবাসে নেই, কিন্তু আমি এটা মেন করতে পারি, মানে ইউজ করতে পারি। মানে এ টু দি পাওয়ার, ফার্মের থিওরামটা কি বলছে আমি জাস্ট একটু মেনশন করছি, দেখো। if p be a প্রাইম নাম্বার, p যদি একটা প্রাইম নাম্বার হয়, and p is not a ডিভাইজার অফ a, যদি হয় p টা যদি নট এ ডিভাইজার অফ a হয়, মানে a কে ভাগ করছে না, তাহলে বলবো দেন a টু দি পাওয়ার p minus 1 কংগ্রুয়েন্স 1 মডিউলো p হবে। 89 কি প্রাইম নাম্বার? এখানে বলো তো আমাকে, 89টা কি প্রাইম নাম্বার? ইয়েস অর নো? প্রাইম নাম্বার কি 89টা? ভাগ করা যাবে কিছু দিয়ে? না স্যার। বলছো? তাহলে 89 যদি প্রাইম নাম্বার না হয়, কিন্তু আমার 89টা তো অনেক বড় সংখ্যা রে বাবা। তাহলে আমরা এর সলিউশন যদি বের করতে চাই, যে বলছে রিমাইন্ডার বের করো, রিমাইন্ডার বের করো মানে বের করতে বলছে এটা কংগ্রুয়েন্স এইখানে কত হবে যখন মডিউলো 89, অর্থাৎ আমাকে এই মানটা বের করতে বলছে। এটা বের করলে ওটাই রিমাইন্ডার, আমরা তো ওটাই রিমাইন্ডার বলি। তাহলে এই মানটা কত হবে ওটা বের করতে বলছে। এবার ফার্মের থিওরাম যদি অ্যাপ্লাই করি, তাহলে বাই ফার্মের থিওরাম যদি অ্যাপ্লাই করো, তাহলে কি পাচ্ছি? ফার্মের থিওরাম অ্যাপ্লাই করলে 2 টু দি পাওয়ার 89 minus 1
কংগ্রুয়েন্স 1 মডিউলো 89 হবে। তার মানে এখান থেকে আমি পাচ্ছি 2 টু দি পাওয়ার 88 কংগ্রুয়েন্স 1 মডিউলো 89 হচ্ছে। 88 বলেছে, কিন্তু আমার না এখানে আবার 44 বলা আছে রে বাবা, 44 আবার 88, পাওয়ারটা অনেক বেশি হয়ে গেল, বেশি পাওয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি যে এই টার্মটার 44 তার স্কোয়ার কংগ্রুয়েন্স 1 হবে মডিউলো 89। হ্যাঁ না না, তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বলছি? ইয়েস। তাহলে কি আমি এটা বলতে পারি যে এটা এইদিকে নিয়ে আসলে প্লাস মাইনাসের গল্প আসবে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 44 মাইনাস 1 একটা আসবে, আর 2 টু দি পাওয়ার 44 প্লাস 1 আসবে, সেটা কংগ্রুয়েন্স 0 মডিউলো 89 আসবে, এরকম আসবে। এই টার্মটা আমরা কি বলতে পারি? এই টার্মটা বলছে এই 89টা একে ভাগ করবে, নালে একে ভাগ করবে, কিন্তু প্লাস দিয়ে যে সংখ্যাটা দেখছো তাকে ভাগ করতে পারে না। কারণ কেন পারে না সেটাও তো প্রশ্ন। মানে এখান থেকে সোজা কথায় এটা গল্পটা যেন এরকম হওয়া উচিত ছিল যে আমরা এবার রুট করে দিলাম পরপর, তাহলে 20 এটা 4 কংগ্রুয়েন্স 1 মডিউলো দিস 1, রুট করে দিলে তো 1ই হবে। তাহলে অ্যান্সার কত যদি জিজ্ঞাসা করো, তাহলে অ্যান্সার হচ্ছে 1। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ না না? কিন্তু ওভাবে নোট করা কি আলাদা হবে? এটা সম্ভব, তার কারণ হচ্ছে যে আমরা ইভেন পাওয়ারও ছাপাতে পারি। মানে বলছে যে যে এ কংগ্রুয়েন্স বি মডিউলো সামথিং যদি হয়, তাহলে বোথ সাইড আমি স্কোয়ারও করে দিতে পারি। হ্যাঁ স্যার, এটা করা যাবে, কিন্তু এর ইনভার্সটা ট্রু তো নাও হতে পারে। ইনভার্সটা নাও হতে পারে, কিন্তু আমরা তাহলে এইভাবে বলবো যে একবার প্লাস একবার মাইনাস, যে কোনো দেখো মাইনাসকে যদিও ভাগ করে প্লাসকে ভাগ করবে না, মানে প্লাসটাকে ভাগ করবে না ওটা দেখাতে হবে, প্লাসটাকে ভাগ করবে না সেটা দেখাতে পারলেই হয়ে যাবে। এটা ছাড়া আর তো কোনো টেকনিক দেখতে পাচ্ছি না। আরো টেকনিক আছে, অন্যভাবেও করা যায়। অন্যভাবে যেটা করা যায় সেটা বলবো। অন্যভাবে যেটা করা যায় সেটা বলবো। এটা একটা গেল বিকল্প পদ্ধতি, ফরম্যাট যদি ইউজ না করো। কি করবে আর কি ছাড়বে, টাইম তো থেমে থাকছে না, সমস্যাটা এটাই। টাইমটা যদি একটু আটকে রাখা যেত, যে এই অঙ্কটার বিকল্প পদ্ধতি বলে একদম টাইমটাকে করে যেত, তাও তো হতো। বলো তো রে বাবা, 2 টু দি পাওয়ার বিকল্প পদ্ধতিতে 2 টু দি পাওয়ার কত নিলে মডিউলো 89 হচ্ছে? আমাকে 2 টু দি পাওয়ার, তুমি 2 টু দি পাওয়ার 4 কত সেটা বলো তো একটু। 16। 2 টু দি পাওয়ার 5 কত? 32। 2 টু দি পাওয়ার 6 কত? 64। 2 টু দি পাওয়ার 7 কত? 128। আচ্ছা, 128 কে -1 করলে কি 89 দিয়ে ভাগ যাচ্ছে? না মনে হয় যাচ্ছে না। ওকে, তাহলে এটা হলো না। এবার 2 টু দি পাওয়ার 8 করলে কত হচ্ছে? 256। তাকে -1 করলে 89 দিয়ে ভাগ যাচ্ছে? না স্যার। তাহলে 2 টু দি পাওয়ার 9 কত? 256 এর সঙ্গে আবার 2 নাকি? স্যার হ্যাঁ, এটা -1 করলে 89 দিয়ে ভাগ যাচ্ছে?
না স্যার। তারপরে 2 টু দি পাওয়ার 10 কত? 512 ইন্টু 2 কত হয়? 1024। 1024 কে 1 মাইনাস করলে ভাগ যাবে? না স্যার। তার মানে আমাকে এইভাবে করে কয়েকটা স্টেপ নিয়ে তারপরে গুণ করতে হবে। আমি যা বুঝতে পারছি যে এ বড্ড টাফ, এইভাবে ছাড়া উপায় নেই। আমি কি বললাম তোমাদের? এটা অনলাইনে পরীক্ষা হয়েছিল, যা খুশি নাম্বার দিয়ে দিয়েছিল, দিয়ে বলছে এবার তুমি নিজের মতো করে করো, বইতে কোথাও খুঁজে পাবে না। এই জন্য এই প্রবলেমটা। ঠিক আছে, ইগনোর করো, ওটা ওয়ানই অ্যান্সার হবে। চলে আসো, আরো কিছু কোশ্চেন আছে তো সেগুলো আগে ভাবাই। ইন্টিজারের শর্ট কোশ্চেন কই রে বাবা? এ কি এইটুকু কোশ্চেন দিয়েছিল? চলো নেক্সট, ইন্টিজারের শর্ট কোশ্চেন, ইন্টিজারের বড় কোশ্চেন। ইন্টিজারের বড় কোশ্চেন ছিল স্টেট এন্ড প্রুভ চাইনিজ রিমাইন্ডার থিওরেম। তাহলে স্টেট এন্ড প্রুভ চাইনিজ রিমাইন্ডার থিওরেম, এটা বড় কোশ্চেন। তাহলে 2022-এ আসলো তার অঙ্ক, এখানে আসলো একদম একটা মানে থিওরেমটাই, পেরে যাবে নিশ্চয়ই। তারপরে এসছে আরেকটা রেজাল্ট, ডি সমান সমান জিসিডি অফ দিস ওয়ান যদি হয়, তাহলে তুমি প্রমাণ করো এক্স কংগ্রুয়েন্স এ ওয়াই মডুলো এম ইফ এন্ড অনলি এক্স কংগ্রুয়েন্স। এটা একটা থিওরেম, যে থিওরেমটা একদম বইতে করা আছে, সেটা বইতে করাই আছে। এই চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্ট দিস ওয়ান, আর প্রুফটা করতে হবে। স্টেট এন্ড প্রুফ এসছে পরীক্ষার সময়, চাইনিজ রিমাইন্ডার থিওরেমের অঙ্কটা যেটা ছিল সেটাই একটু খালি দেখে নিও। আমি কোন থিওরেমটার কথা বলছি? যখন 1 হবে, এটা এই থিওরেমটা, ডি সমান সমান জিসিডি অফ দিস ওয়ান, তাহলে এটা থেকে এ কাটাকাটি যাবে, তাহলে মডুলোটা এম বাই ডি হবে। এটা একটা থিওরেম, সেই থিওরেমটা এসেছিল, এটা দেখে দেখে লেখা যেত। ওকে, তোমরা বই থেকে একটু দেখে নিও, তাহলে দুটো কোশ্চিন 5 করে 10 হয়ে গেল, একদম হুবহু কমন কোশ্চিন দিয়েছিল। দুটো কোশ্চিন 5 10 হলো। চলে আসো, আর কিছু কোশ্চিন এসছে কিনা আমি তো আর দেখতে পাচ্ছি না। ইন্টিজার এইটুকু শেষ। 2023 সালের কোশ্চিনে আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না। 2021 সালে 19-এ কি এসেছিল দেখে নিই। 20-তে পরীক্ষা হয়নি, তখন বিশাল প্যান্ডামিক সিচুয়েশন ছিল, তোমরা মনে জানো না, না জানলো তোমরা মনে দাদু দিদা ওদের কাছে শুনেছো, তাই তো? শুনেছিলেন নাকি চাক্ষুষ প্রমাণ নিজের চোখে দেখেছি স্যার বলছো? আচ্ছা, চলে আসো শর্ট কোশ্চেন। 19 সালটা কিন্তু অফলাইনে হয়েছে। পি যদি প্রাইম নাম্বার হয় আর এ স্কোয়ার বি স্কোয়ার যদি মডুলো পি হয়, তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে? অপশন ডি। কেন? কারণ পি যেহেতু প্রাইম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে পি এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে হয় এটাকে ডিভাইড করবে না এটাকে ডিভাইড করবে, নাহলে এটাকে ডিভাইড করবে। হলো। নেক্সট চলে আসো, ভালো কোশ্চেনের দিকে যাই। সো আমাদের ইন্টিজারের খুব ভালো কোশ্চেন হচ্ছে this one। বলছে যে ডিটা বলে দেওয়া আছে, জিসিডি অফ এ বি বলে দেওয়া আছে, দেন প্রুভ দ্যাট ইফ দিস ওয়ান দেন দিস ওয়ান। এটা কত ইজি দেখো। ও তার আগে বলেছে স্টেট ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদমের জন্য নাম্বার আছে। ডিভিশন অ্যালগরিদম মানে এ যদি বি যদি এ কে ডিভাইড করে, তাহলে কিউ থাকে আর থাকে, তাহলে এ এর মান বি কিউ প্লাস আর হয়, যেখানে কিউ এর মান কত আর এর মান কত সেগুলো তোমরা সবাই জানো, তো সেটার কথা বলা হচ্ছে, যেটা দিয়ে ভাগ করবে তার থেকে ছোট। ওকে, তাহলে এই ছিল রেজাল্টগুলো, এটা ডিভিশন অ্যালগরিদম। এবার এখানে কি বলছে যে ডি এর মানটা জিসিডি অফ এ বি বলা আছে, তাহলে আমরা এ ইউ প্লাস বিভি সমান সমান ডি পাবো, এটা একটা রেজাল্ট। তারপরে এ আবার বিসি কে ভাগ করে, তাহলে আমি বিসি সমান সমান এ ইন্টু কে পাবো,
আমাকে প্রমাণ করতে বলছে এ বাই ডি সি কে ভাগ করে, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে সি এর মান এ বাই ডি ইন্টু কে টু হবে, এরকম টাইপের প্রমাণ করতে বলছে। সি এর মান এ বাই ডি ইন্টু কে টু হবে, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে ডি সি সমান সমান এ কে টু হবে। তো তুমি তো এতটা তো পেয়েই গেছো, এ ইউ প্লাস বিভি সমান সমান এটা। এবার এখানে এক কাজ করো, সি দিয়ে গুণ করে দাও, কত ইজি, ভালো করে বোঝো। এখানে সি দিয়ে গুণ করে দাও বোথ সাইড, তাহলে এ সি ইউ বি সি ভি সমান সমান ডিসি হবে। তারপরে এসির জায়গায় বিসির জায়গায় এ কে বসিয়ে দাও, তাহলে এ সি ইউ বিসির জায়গায় এ কে, বিসির জায়গায় এ কে, তাহলে এ কে ভি সমান সমান ডিসি হবে। এ কমন নিয়ে নাও, সিইউ প্লাস কে ভি সমান সমান ডিসি হবে। তাহলে এ এ এটা নতুন একটা কে টু বলো, তাহলে এ কে টু সমান সমান ডিসি, এটাই ইমপ্লাই করবে যে এটা ইমপ্লাই করবে এ কে টু সমান সমান ডিসি হলো। তারপরে আরেকটা লাইন লিখতে পারো, যেহেতু এটা এটা যেহেতু জিসিডি অফ ডি সমান সমান ডি সমান, তো তাহলে ডি এ কে ভাগ করবে, ডি যদি এ কে ভাগ করে, তাহলে এ সমান সমান ডি ইন্টু কে থ্রি লেখা যায়। তাহলে এর জায়গায় আবার তুমি ডি ইন্টু কে থ্রি লিখে দিতে পারো। তাহলে এর জায়গায় ডি ইন্টু কে থ্রি কে টু সমান সমান ডি ইন্টু সি, ডি ক্যান্সেল করে দাও, ডি ক্যান্সেল করলে সি সমান সমান কে থ্রি ইন্টু কে টু হলো। তাহলে কে থ্রি ইন্টু কে টু যেই পেয়ে যাবে, তাহলে বলতেই পারবে যে কে থ্রি সি কে ভাগ করে। কে থ্রির মান কত রে বাবা? কে থ্রির মান হচ্ছে এ বাই ডি, তাহলে কে থ্রির মান এ বাই ডি হলে এ বাই ডি সি কে ভাগ করে, প্রমাণ শেষ। এ বাই ডি সি কে ভাগ করে, প্রমাণ শেষ। এটা ফ্রেশ করে না হয় পরের দিন লিখে দেবো, আমার টাইমের অভাবে আমি তাড়াহুড়ো করলাম। তাহলে এই একটা প্রবলেম। তারপর দেখো জিসিডির মান 1 যদি হয়, এ বি পারফেক্ট স্কোয়ার হলে তুমি প্রমাণ করো এ আর বি বোথ পারফেক্ট স্কোয়ার। ভালো একটা কোশ্চেন, চাইনিজ রিমাইন্ডার থিওরেমের আরেকটা অঙ্ক, দেখেছো? কিন্তু এই প্রবলেমটার একটা সমস্যা আছে, এটা করে দেবো নাহলে। 10, 15 আর 84 প্রাইম টু ইচ আদার নয়। প্রাইম টু ইচ আদার না থাকলে কিন্তু সমস্যা আছে, তখন কিন্তু ইউনিক সলিউশন থাকবে না। সলিউশন অ্যান্ড ফাইন্ড দেম অল মানে এই যে অনেকগুলো আছে সেই জন্য অল বলেছে। আর এটা তো একদম দারুণ একটা প্রবলেম, এ টু দি পাওয়ার n কম্পোজিট নাম্বার হবে, যদি সম্ভব হয় এটা প্রাইম, এরকম করে লিখতে পারো। তারপরে তোমাকে বলছে যে প্রমাণ করো এক্স আর ওয়াই পাওয়া যাবে। দেখেছো 2022 যে কোশ্চেনটা সেটাই, এটা হাই চান্স আছে এবার পরীক্ষার সময় আসার, হাই চান্স আছে পরীক্ষার সময় আসার, হাই চান্স আছে। তাহলে মোটামুটি এখান থেকে বেশ কিছু কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি আসবে, পেরেও যাবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক, আরেকটা দিন ইন্টিজারের ক্লাসের সলিউশন করিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ারের সলিউশন করে দেবো। বলো বলো বলো, একজন অন্তত ওই অ্যাপের লিঙ্ক থেকে জয়েন করো তো, একজন, যে কোনো একজন অ্যাপের লিঙ্ক থেকে জয়েন করো তাড়াতাড়ি। বলো কি বলছো? আচ্ছা, বলছিলাম আগের দিনের যে এক্সামটা দিলাম ওটাতে যে ভুলটা হয়েছে ওটা কোথায় হয়েছে একটুখানি মানে ওটার জন্য তো এমজি স্যারকে ফোন করবে একদম ডাইরেক্ট। আচ্ছা। ফোন করবে, নাহলে বলবো স্যার সলিউশনটা দিন, কি কি ভুল হয়েছে সেগুলো দিন। ঠিক আছে, চলো স্টপ করে দিলাম। কই জয়েন করলে না তো কেউ?